ওকে, আমরা আজকে যে মডিউলটা দেখবো এটা হচ্ছে মডিউল 7। এইখানে কি কি জিনিস কভার করবে ব্রিজ, এনটিপি আর ভিল্যান। সো ব্রিজ কি, প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্রিজ কি, ব্রিজ বিষয়টা কেন করি, কিভাবে কাজ করে, ব্রিজের মুড কনফিগার গুলো কি কি সেটা দেখবো। এনটিপিটা নিয়ে এর আগে একটু কথা হয়েছিল যে টাইম বেস সার্ভার, শর্টকাট একটা বলা হয়েছিল, আজকে একটু ব্রিফ বলবো। ভিলানের বিষয়টা তো আমরা জানি, ভিলান কেন করি, ভিলান হচ্ছে ভার্চুয়াল ল্যান্ড, এই বিষয়টা নিয়ে আমরা দেখবো। বন্ডিং এর বিষয়টা দেখবো, ভিআরআরপি দেখবো। ওকে, আমরা কনফিগার পার্টে চলে যাই। কনফিগার করার জন্য আমি যে মাইক্রোটিকের ভার্সনটা ব্যবহার করেছি সেইটা হচ্ছে, এটা একটা হার্ডওয়্যার মাইক্রোটিক, এটা হচ্ছে এইচএপি এসি, এই মডেলটা ব্যবহার করেছি। আর মিপস বি, এটা যে কোনো মাইক্রোটিকেরই ওএস যেহেতু একই, আপনি যেটাতেই করেন না কেন সবগুলোতেই সেম ভাবে কাজ করবে। ব্রিজের বিষয়টা হচ্ছে সুইচে তো 24টা পোর্ট হয়, 16 পোর্ট হয়, 8 পোর্ট হয়, বিভিন্ন টাইপের সুইচিং পোর্ট হয়। সুইচিং পোর্টের বিষয়টা হচ্ছে সবগুলো পোর্ট সেম মোডে কাজ করে যদি আমি কনফিগার না করি, লেয়ার 2 মোডে যদি থাকি। যদি সুইচে কোনো ধরনের কনফিগারেশন না দেই, সবগুলো পোর্ট সেম মোডে কাজ করে। অর্থাৎ রাউটার থেকে একটা কেবল যখন সুইচের একটা পোর্টে আসে, সেটা থেকে সবগুলো কিন্তু সেম পোর্ট হিসেবে কাজ করে, এগুলো বলে সুইচিং পোর্ট। আর রাউটারে যে পোর্টগুলো থাকে প্রত্যেকটা পোর্ট কিন্তু ডিফারেন্ট, প্রত্যেকটা পোর্ট হচ্ছে রাউটিং পোর্ট। ইন কেস আমার প্রয়োজন হলো এই রাউটারটার মধ্যে, আমি যেটার মধ্যে লগ ইন করে আসছি, আপনারা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা একটা মাইক্রোটিক রাউটার। এই রাউটারের মধ্যে কয়েকটা পোর্টকে আমরা ব্রিজের মতো ব্যবহার করতে হবে, অর্থাৎ 2 নম্বর পোর্ট, 3 নম্বর পোর্ট, 4 নম্বর পোর্ট, আমি এগুলোকে সেম পোর্ট হিসেবে ব্রিজের মানে সুইচের মতো পোর্ট হিসেবে আমি ব্যবহার করতে চাচ্ছি। তখন আমাদেরকে আসলে ব্রিজ কনফিগার করতে হয়। অ্যাকচুয়ালি ব্রিজটা সুইচিং, কিন্তু সুইচিং এর থেকে একটু ডিফারেন্ট ব্রিজের ক্ষেত্রে, যেখানে এসটিপি বা ইয়ার ক্ষেত্রে একটু পার্থক্য হয়, এই বিষয়গুলো আমি একটু বলবো। কিভাবে কনফিগার করি, এখানে একটা বাই ডিফল্ট কনফিগার আছে যেটাকে মুছে দিচ্ছি। আমি একটু দেখাচ্ছি কিভাবে কনফিগার করি। ব্রিজ কনফিগার করার জন্য খুবই সিম্পল। আমাকে যেতে হবে বাম পাশে মেনু বারে ব্রিজের মধ্যে, এই যে ব্রিজ, ব্রিজে ক্লিক করলে ব্রিজের পোর্টটা ওপেন হবে। এখানে ব্রিজ আছে, পোর্ট আছে, ভিলান আছে, বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। একটা ব্রিজ নতুন ক্রিয়েট করার জন্য অ্যাড বাটনে ক্লিক করব, এটাকে অনেকে প্লাস বাটন বলে, অনেকে অ্যাড বাটন বলে। অ্যাড বাটনে ক্লিক করার পর ব্রিজের একটা নাম দিব, আমি ব্রিজের নাম দিলাম ল্যান, এমনি একটা নাম দিলাম। দেওয়ার পর অ্যাপ্লাই ওকে করলেই আমার ব্রিজটা কনফিগার হয়ে যাবে। এই যে একটা ব্রিজ কনফিগার হয়ে গেল। এখন এই ব্রিজের মধ্যে যে পোর্ট গুলোকে আমি ঢুকাবো, পোর্ট গুলোকে অ্যাড করার জন্য যেটা করতে হয়, ব্রিজের পরে পোর্ট অপশন আছে, পোর্টে গিয়ে আমি চাচ্ছি 3 নম্বর এবং 4 নম্বর পোর্টকে সেম পোর্ট হিসেবে ব্যবহার করবো। যে ল্যান্ড ব্রিজ আমি দেখিয়ে দিলাম, অ্যাপ্লাই ওকে, 3 নম্বর পোর্টটা ল্যান্ড ব্রিজের মধ্যে চলে আসলো। বাই ডিফল্ট একটা ব্রিজ আমার আগে থেকে আছে, ওই ব্রিজটা আমি ডিলিট করিনি এই জন্য যে আমি কানেক্টেড হওয়ার সময় ব্রিজ পোর্টের সাথে কানেক্টেড আছি। আমি যদি এখন ব্রিজটাকে ডিসেবল করে দিই তাহলে আমি আসলে কানেক্ট হতে একটু প্রবলেম হবে, যার কারণে আমি এই আগের ডিফল্ট ব্রিজটাকে ডিলিট করিনি, আরেকটা ল্যান্ড ব্রিজ বানিয়ে স্যার মানে নিয়েছি। দুইটা পোর্ট একসাথে কেন, মানে কেন একসাথে যখন আমার করলে সুইচিং মানে? এর প্রয়োজন হবে, আমার এরকম হলো যে আমার একটা অফিসে একটা রাউটার নিয়ে আসলাম যেটার মধ্যে 5টা বা 10টা পোর্ট আছে। এখানে আমার পিসি আছে 3টা, আমার রাউটারের পোর্ট আছে 5টা। এখন আমি যদি রাউটার থেকে সরাসরি 3টা পিসিকে কানেক্ট করতে চাই, 3টা পোর্টের জন্য 3টা আলাদা আলাদা আইপি দিতে হবে। সেইটা না করে আমি এটা করতে পারি যে 3টা পোর্টকে ব্রিজ করে দিলাম, সেক্ষেত্রে রাউটারের পরে আমার কোনো সুইচের প্রয়োজন হলো না, আমি রাউটারটাকেই সুইচ হিসেবে ব্যবহার করলাম। অর্থাৎ রাউটারের কয়েকটা পোর্টকে একটা সুইচ হিসেবে ব্যবহার করলাম, যে সুইচের উপর আমি আইপি সেক্ষেত্রে কি অ্যাসাইন। আইপি শুধু একটা হবে? হ্যাঁ, সেক্ষেত্রে একটা আইপি, একটা ব্লক আইপি দিয়ে আমি একেবারে অ্যাজ ইউজুয়াল সুইচ, আমি রাউটারের ল্যান্ড পোর্ট থেকে যদি একটা সুইচে নিয়ে গিয়ে 3টা পিসিকে কানেক্ট করলে যেরকম হতো অ্যাজ ইউজুয়াল সেম আচরণ করবে। এই জন্য আসলে ব্রিজ করবো। আরো ব্রিজের অনেক প্রয়োজন আছে, সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে আসবো। আরেকটু পরে যখন আমরা ডেটা কানেক্টিভিটি গুলো দেখবো তখন ব্রিজটা অনেক প্রয়োজন আছে, সেই বিষয়গুলো আমরা দেখবো। তো ব্রিজ আমি একটা ক্রিয়েট করেছি ল্যান, একটা পোর্টের মধ্যে 3 নম্বর পোর্টটাকে আমি ল্যান ব্রিজের মধ্যে অ্যাড করিয়েছি। 4 নম্বর পোর্টটাকে আমি চাচ্ছি 3 আর 4 একই রকম পোর্ট হিসেবে কাজ করবে, 4 নম্বর পোর্টটাকে আমি ল্যান ব্রিজের মধ্যে দিয়ে দিলাম। 4 নম্বর পোর্টটা ল্যান ব্রিজে চলে আসলো। আমি চাইলে 5 নম্বর পোর্টটাকে ধরে নিলাম যে ওয়্যারলেস, আমার এটা যে ওয়্যারলেস হবে, ওয়্যারলেসটাও আমার সেম ব্রিজের মধ্যে আসবে। আমি ওয়্যারলেসটাকেও সেম ব্রিজে কনফিগার করে ফেলতে পারি, ওয়্যারলেসটা আমার সেম ব্রিজ পোর্টের মধ্যে চলে আসলো। অর্থাৎ 3টা পোর্টই, ওয়্যারলেসও একটা পোর্ট, ওয়্যারলেসটা যদিও একটা ওয়্যারলেস আলাদা ল্যান্ড, কিন্তু ওয়্যারলেসটা অ্যাকচুয়ালি একটা পোর্ট, একটা ভার্চুয়াল পোর্ট। সো ওয়্যারলেসটাকেও আমি ল্যান্ড ব্রিজের মধ্যে নিয়ে আসলাম। এই তিনটাই, অর্থাৎ 3 নম্বর পোর্ট দিয়ে যদি কেবল দিয়ে আমি একটা হোস্টে কানেক্ট করি, হোস্ট বলতে পিসি, আইপি ফোন হতে পারে, যে ডিভাইসটা আইপি হোল্ড করতে পারে সেটাই হোস্ট। সো আরেকটা রাউটারও হতে পারে, সেটাও হোস্ট। অর্থাৎ 3 নম্বর পোর্ট থেকে আমি যে কোনো একটা পিসিতে
কানেক্ট করলাম, 4 নাম্বার পোর্ট থেকে একটা পিসিতে কানেক্ট করলাম, এবং ওয়্যারলেস দিয়ে আমি একটা মোবাইল কানেক্ট করলাম। এই তিনোটাই একই ডিভাইসের মতো, একই সুইচ পোর্টের মতো কানেক্ট করবে, অর্থাৎ একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারবে ব্রিজ করার কারণে। সো ব্রিজের উপর আইপি বসাতে হয় কিভাবে? আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে আমি যখনই ব্রিজ বানাবো তখন আমি ব্রিজ আইপি বসাতে পারবো। আমি যে কোনো একটা আইপি নিয়ে নেই, 10.10.10.1/24, আমি এরকম একটা আইপি দিলাম। এটাকে যখনই আমি ল্যান ব্রিজ বানিয়েছি, যে ল্যানে এখানে একটা পোর্ট চলে আসছে, আগে এই জিনিসটা ছিল না, যেহেতু এটা একটা ভার্চুয়াল ল্যান কার্ডের মতো আচরণ করছে ব্রিজটা, যার কারণে আমি ব্রিজের উপর একটা আইপি বসাতে পারি। একটা আইপি বসিয়ে দিলাম। এই আইপিটাকে চাইলে আমি ডিএসসিপি সার্ভার থেকে যদি ডিএসসিপি করে দেই সেটাও করতে পারি। অটোমেটিক্যালি এই পোর্টগুলোর সাথে কেউ কানেক্ট করলে আসলে ডিএসসিপি করতে পারবে। দেখেন আমি ডিএসসিপি কনফিগার করতে, আমি সবকিছু রাউটার আমাকে সব ধরনের কনফিগারেশন অ্যাক্সেস দিচ্ছে। আমি অলরেডি এটাকে ব্রিজ হিসেবেও কনফিগার করেছি, ডিএসসিপি তেও কনফিগার করেছি। এখন এটার সাথে কানেক্ট করলে আমি যে কোনো ডিভাইসকে আসলে কন্ট্রোল করতে পারবো। ব্রিজের মধ্যে, ব্রিজের এই দুটো পার্ট তো খুবই সিম্পল, ব্রিজ কিভাবে বানাতে হয় এবং ব্রিজের পোর্ট কিভাবে কনফিগার করতে হয় খুবই সিম্পল। ব্রিজের আন্ডারে কিন্তু ভিলেন করা যায়, এবং ব্রিজের মধ্যে ন্যাটও করা যায়, ফিল্টারও করা যায়, হোস্টও কে কে কানেক্ট হচ্ছে সেটাও দেখা যায়, ব্রিজের সাথে কোন ব্রিজের সাথে কে কানেক্ট আছে সেই বিষয় দেখাচ্ছে। ব্রিজ একটা ব্রিজ ডিফল্ট আছে যেটার সাথে আমার পিসি কানেক্টেড, সেই জন্য এটা দেখাচ্ছে। আর ল্যান্ড ব্রিজের ক্ষেত্রে ডিফল্ট হোস্টটাকে দেখাচ্ছে। ল্যান্ড ব্রিজের সাথে আমার আসলে একটা কানেক্টেড করা হোস্ট আছে, যার কারণে ওটার ম্যাকটা দেখাচ্ছে। ব্রিজের মধ্যে ভিলেন আসলে, আমি ভিলেন একটু পরে আসবো, ভিলেন পার্টে আসলে ব্রিজের ভিলেনটাও আমি দেখিয়ে যাব। আর ব্রিজের মধ্যে দুটো জিনিস আছে, সেটিংস এর মধ্যে গিয়ে কয়েকটা অপশন আছে, যেটার মধ্যে হচ্ছে ইউজ আইপি ফায়ারওয়াল, অর্থাৎ ব্রিজের মধ্যে দিয়ে আমি যে কোনো ধরনের ফায়ারওয়াল যদি প্রয়োগ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই ইউজ আইপি ফায়ারওয়ালটা এনেবল করে দিতে হবে। যদি ব্রিজের মধ্যে ভিলেন থাকে, ভিলেনের উপর কোনো ফায়ারওয়াল দিতে চাই সেটাও আমি কন্ট্রোল করতে পারি। যদি ব্রিজের মধ্যে পিপিওই সার্ভার থাকে, পিপিওই সার্ভারের বিষয়টা আপনাদের এখনো আসেনি। পিপিওই সার্ভারটা হচ্ছে আমরা যখন বাসায় বা অফিসে অনেক সময় শেয়ার্ড কানেকশন নিয়ে থাকি, 500 টাকার প্যাকেজ, 700 টাকা, 800 টাকার, এই প্যাকেজগুলো যখন ওরা দেয়, ওরা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে ইন্টারনেটটা প্রোভাইড করে। যখন আমি আমার পিসিতে কনফিগার করি, একটা ডায়ালার কনফিগার করে নিতে হয়, অথবা আমি যদি টিপি লিঙ্ক ডি লিঙ্ক যে কোনো একটা রাউটারে কনফিগার করি, সেই ক্ষেত্রেও কিন্তু ওয়ান কানেকশনের ক্ষেত্রে স্ট্যাটিক আইপি পিপিওই একটা কনফিগার অপশন থাকে। পিপিওটা সিলেক্ট করে দিলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হয়। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে পিপিওই। তো পিপিওই যদি আমি ব্রিজের উপর কনফিগার করি এবং সেটার উপর যদি কোনো ফায়ারওয়াল এনেবল করতে চাই, তাহলে আমাকে টিক মার্কটা দিয়ে নিতে হবে। অ্যালাউ ফার্স্ট পাথ মানে ব্রিজটাকে ফার্স্ট পাথ হিসেবে ইউজ করবে। ফার্স্ট পাথ মানে কোন পাথে বেশি ডাটা যাবে, সেই জন্য আর কি ফার্স্ট পাথটা ইউজ করা হয়। ফার্স্ট পাথের আরো অনেক মিনিং আছে, আরো অনেকগুলো কাজ আছে, তো শর্টকাটে আমি বললাম। আর পোর্টের মধ্যে তো আমি পোর্ট গুলোকে অ্যাড করেছি। আমি চাইলে ব্রিজের আন্ডারে ভিলেন করতে পারি, যে ভিলেনের একটা আইডি আছে, আমি ভিলেনের একটা আইডি দিয়ে আমি অ্যাকচুয়ালি একটা ভিলেন করতে পারি, এটাকে ট্যাগও করতে পারি, আনট্যাগও করতে পারি। তো ট্যাগ আনট্যাগের বিষয়টা আসলে সুইচিং পার্ট থেকে আপনাদেরকে জেনে আসতে হবে, যে সুইচের পোর্টের কয়েকটা টাইপ হয়। একটাকে আমরা বলি এক্সেস, একটাকে বলি ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে ওই পোর্ট দিয়ে অনেক ধরনের অনেক ভিলেন আমি ক্যারি করতে পারবো, আর এক্সেস মানে একটা পোর্ট দিয়ে আমি একটা ভিলেনই পাঠাবো হোস্টের জন্য। আরো অনেক ধরনের টাইপ সুইচের পোর্ট টাইপ হয়, ট্রান্সপারেন্ট হয়, আরো অনেক টাইপের হয়। তো বেসিক্যালি ইউজ হয় এক্সেস পোর্ট এবং ট্রাঙ্ক পোর্ট। এরকম হলো আমি বাইরে থেকে যদি কোনো একটা কানেকশন আমার মাইক্রোটিক রাউটারে আসলো, যেটা কিনা আমাকে এক্সেস মোডে নিতে হবে, তাহলে বাই ডিফল্ট আমি এখানে একটা ভিলেনের আইডি বসায় দিতে পারি। যে কোনো একটা ভিলেনের আইডি বসিয়ে দিলে এই ভিলেনটাকে যদি আমি অ্যাপ্লাই ওকে দিয়ে নিয়ে নিই, তাহলে এটা আনট্যাগ পোর্টে আসবে, আনট্যাগ মানে এক্সেস পোর্টে আসবে। আর যদি ট্যাগ করতে হয় সেক্ষেত্রে আমাকে সেই ব্রিজটাকে দেখিয়ে দিতে হবে যে এটা ট্যাগ, ট্যাগ মানে ট্রাঙ্ক। এটাতে আমি অনেক ভিলেন আনতে পারবো, কোন কোন ভিলেন আনতে পারবো সেই ভিলেনগুলো দেখিয়ে দিলে। স্যার এখানে একটা কোশ্চেন ছিল যে স্যার এখানে আমরা ভিলেনের যে আইডিটা বসাচ্ছেন, এটা কি নির্দিষ্ট কোনো আইডি নাকি কয়েকটা আইডি নির্দিষ্ট? তো অবশ্যই আমাকে যিনি জেনারেট করেছে ভিলেনটা, সেইখান থেকে আমাকে ভিলেনের আইডিটা আসলে বলে দিতে হবে, সেই আইডিটাই আমি এখানে বসাবো যদি আমি রিসিভ করি। আর যদি আমি এখান থেকে ভিলেন ছাড়ি, আমি যদি ভিলেন জেনারেট করি, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে ভিলেনের একটা আইডি বসিয়ে দিব, এবং যিনি রিসিভ করবে তাকে অবশ্যই আমার আইডিটা আমি তাকে বলে দেবো। তার মানে ভিলেনের ক্ষেত্রে যে বিষয়টা হয়, যে সব সময় যিনি ভিলেন জেনারেট করবে উনি আসলে ভিলেনের একটা আইডি নিবে, যিনি রিসিভ করবে তাকে এই আইডিটা জানতে হবে, অর্থাৎ যিনি ভিলেনটা ছাড়বে সে এই আইডিটা যিনি রিসিভ করবে তাকে বলে দিবে, তাকে সেখান থেকে রিসিভ করতে হবে। আমরা আর তো সিসকোর ভিতরে স্যার অনেকগুলা নির্দিষ্ট আইডি থাকে না, কতক্ষণ পর্যন্ত আইডি বা ভিলেন না, করা যায়? ভিলেনের একটা লিমিট আছে। ভিলেনের লিমিটটা হচ্ছে
4000 ভিলেন করা যায়। সো 4000 বেশি ভিলেন আপনি অ্যালাউ করতে পারবেন না। অ্যাকচুয়ালি এটা সিসকোর ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে 4000 ভিলেন আসলে আমরা যেভাবে পড়াশোনা করছি আমরা সেটাই জানবো। প্র্যাকটিক্যাল লাইফে ভিলেনের অনেকগুলো ভিন্ন ঘটনাও হয়, তো সেটা আলাদা, সেটা আপনারা যখন প্রফেশনাল লাইফে আসবেন তখন বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি 1 থেকে 4000 এই পর্যন্তই ভিলেন হয়ে থাকে, এর বেশি আর ভিলেন হয় না। এর মধ্যে কিছু রিজার্ভ ভিলেন আছে, সেই ভিলেন গুলো আসলে আলাদা, সেগুলো নিয়ে আমরা আসলে একটু পরে আমরা ভিলেনে আসবো। ভিলেনের মধ্যে গিয়ে আমরা একটু ভিলেন নিয়ে কথাবার্তা বলবো। সো ব্রিজের মধ্যে এই কটা জিনিসই জানার মতো। আর এমএসটিআইএস, পোস্ট এমএসটিআইএস এগুলো আসলে এখনো ইউজ হয় না, এগুলোর এখনো কোনো ইউজ নাই। ভিলেন ফিল্টার বলতে আমি যদি ব্রিজ ফিল্টার বলতে আমি যেটা বুঝি যে ব্রিজের ভিতর দিয়ে আমরা কিছু ডাটা পাস হতে নাও দিতে চাইতে পারি। আমি ধরে নিলাম যে আমার ব্রিজের ভিতর দিয়ে আমি ডিএসসিপি পোর্ট পাস করতে দিব না, সেক্ষেত্রে আমি এখানে কিছু রুলস ক্রিয়েট করতে পারি। যেমন ধরেন যে আমি একটা রুলস ক্রিয়েট করলাম, চেইনটা দিলাম ফরওয়ার্ড, আউট ইন্টারফেস দিলাম আমার ওই ব্রিজ পোর্টটা, ইন্টারফেস আবার ওই ব্রিজ পোর্টের মধ্যে যে কোনো একটা ল্যান, অর্থাৎ 3 নাম্বার পোর্টটা ব্রিজে আছে। আমি যদি আরেকটু ক্লিয়ার করি, এই যে পোর্টের মধ্যে 3 নাম্বার পোর্টটা ব্রিজে আছে, আমি চাচ্ছি 3 নাম্বার পোর্ট দিয়ে ডিএসসিপি যাবে না, মানে অটোমেটিক আইপি। ডিএসসিপি তো আপনারা জানেন অটোমেটিক আইপি। আমার এই ব্রিজের মধ্যে 3 নাম্বার পোর্ট দিয়ে আমি কোনো ডিএসসিপি ডাটা যেতে দেবো না। ফিল্টারের একটা এক্সাম্পল দেখাচ্ছি, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ব্রিজের মধ্যে ফিল্টারটার কি কাজ, আমি এইটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। আসলে অ্যাকচুয়ালি আমি চাচ্ছি আমার ব্রিজের মধ্যে পোর্ট আছে, এই 3টা আমি পোর্ট কানেক্ট করেছি, তার মধ্যে সব 4 নাম্বার পোর্ট থেকে লাগালে অটোমেটিক্যালি ডিএসসিপি তে আইপি পাবে, ওয়্যারলেসও পাবে। আমি চাচ্ছি 3 নাম্বার পোর্ট থেকে লাগালে ডিএসসিপি তে কোনো আইপি পাবে না, এখানে আমি আলাদা স্ট্যাটিক আইপি পাঠাবো। সেক্ষেত্রে কি করতে পারি, আমি ব্রিজের ফিল্টারে যেতে পারি, ফিল্টারটাকে অ্যাড করব, ফিল্টারের চেইনটা হবে ফরওয়ার্ড, ইন্টারফেস আউট ইন্টারফেস, যে ইন্টারফেস দিয়ে আউট হচ্ছে 3 নাম্বার পোর্টটাকে আমি দেখিয়ে দিলাম। আমি বলে দিতে পারি ব্রিজটা আমার দরকার নাই, সোর্স ম্যাক অ্যাড্রেস এটাও আমার এই রুলস এর জন্য প্রয়োজন হবে না, ডেস্টিনেশন এটা প্রয়োজন হবে না, ম্যাক কন্ট্রোল, হ্যাঁ আইপি, আইপির আইপির মধ্যে একটু বড় করে দেই, সোর্স অ্যাড্রেস 000, ডেস্টিনেশন হচ্ছে ব্রডকাস্টটা দিতে হবে, সেক্ষেত্রে ব্রডকাস্টটা বসানো, সমস্ত সমস্ত আইপি কে বুঝালাম। প্রোটোকল হবে ইউডিপি, ডিএসসিপি তে আমরা জানি ইউডিপি প্রোটোকলে কাজ করে, সো প্রোটোকলটা হবে ইউডিপি, একটু খুঁজতে হবে ইউডিপিটা, হ্যাঁ ইউডিপি। ডিএসটি পোর্ট দরকার নাই, পোর্ট সোর্স পোর্ট দরকার নেই, ডিএসটি পোর্ট দরকার হবে 66 থেকে 67, ডিএসসিপি এর পোর্ট গুলো দিয়ে দিলাম। ইউডিপি অ্যাকশনে গিয়ে যদি আমি ড্রপ করে দেই, তাহলে যে বিষয়টা হবে, এখন যে বিষয়টা হবে 3 নাম্বার পোর্ট দিয়ে কোনো ডিএসসিপি ডাটা যাবে না। 3 নাম্বার ছাড়া যেহেতু আমি সবগুলোর উপর ডিএসসিপি করেছি, আপনি দেখেন আমি যদি ডিএসসিপি সার্ভারটায় যাই, এগুলো আমি নোট দিব, নোট দিলে আপনার আরো বেশি ক্লিয়ার হবে। এই যে ডিএসসিপিটা আমি ল্যান ব্রিজের উপর দিয়ে করেছি, এই যে ল্যান ব্রিজ, আর ল্যান ব্রিজের মধ্যে দেখা যাচ্ছে 4টা পোর্ট আছে। এই যে ল্যান ব্রিজের উপর ইথার 3, ইথার 4 এবং ওয়্যারলেস ল্যান আছে। আমি চাচ্ছি শুধু 3 নাম্বার পোর্ট দিয়ে ডিএসসিপি যে দিব না, অর্থাৎ আমি ব্রিজের ফিল্টারের একটা এক্সাম্পল রুলস দেখতে চাচ্ছি, ফিল্টারটা কিভাবে কাজ করে। আমি চাচ্ছি 3 নাম্বার পোর্ট দিয়ে কোনো ডিএসসিপি যাবে না, সেজন্য আমি একটা ফিল্টার রুলস বানিয়েছি। ফিল্টার রুলসটা কিভাবে বানিয়েছি, চেইনটা দিয়েছি ফরওয়ার্ড, যে ইন্টারফেস দিয়ে যেতে দিতে চাই না সেই ইন্টারফেসটাকে রেখে দিয়েছি। ম্যাক কন্ট্রোল নাম্বার 800 আইপি, এটা দিতে পারেন নাও দিতে পারেন, তারপর আমি দিয়ে দিলাম আইপি প্রোটোকলের উপর এটা কাজ করবে। সোর্স অ্যাড্রেস 000 মানে সব আইপি, যে কোনো আইপি যদি এই পোর্ট দিয়ে যাইতে চায়, এবং ব্রডকাস্ট এটা মানে সমস্ত আইপি যদি এই পোর্ট দিয়ে 66 এবং 67 পোর্ট ইউডিপি দিয়ে যেতে চায়, তাহলে কি হবে, অ্যাকশন ড্রপ। আমি ব্রিজের উপর একটা রুলস প্রয়োগ করলাম, এই পোর্টটা দিয়ে কোনো ডিএসসিপি যেতে দিব না। একটা এক্সাম্পল দেখালাম, আমি ফিল্টার রুলস এর একটা এক্সাম্পল দেখালাম। আর ম্যাক এগুলো আসলে এগুলো কি স্যার, এটা হচ্ছে ডিএসসিপি এর পোর্ট, ডিএসসিপি এর জন্য ইউডি পোর্ট। আমরা যখন ডিএসসিপি তে কানেক্ট করি, এই পোর্টে আসলে ডিএসসিপি এর আইপিটা থ্রো হয়, সেই জন্য ওই পোর্ট ওই পোর্ট দুটো আমি ব্যবহার করেছি। আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন যে ডিএসসিপি ডিফল্ট ডিএসসিপি পোর্ট, ডিফল্ট পিপিটিপি পোর্ট। আমরা কিছুক্ষণ পর ভিপিএন এ আসবো, ভিপিএন এর পোর্ট, এই পোর্টগুলো ডিফল্ট কি হয় সেই পোর্টগুলো আমরা আসলে ব্লক করে দেব। সো বিষয়টা মনে হয় বুঝতে পেরেছেন। হোস্ট মানে হচ্ছে এখানে যে হোস্টগুলো কানেক্টেড হয় সেই হোস্টগুলোর ম্যাক দেখায়, এমডিবি বিষয়টা একটু আলাদা, যখন আসবে তখন অটোমেটিক, এগুলো আসলে শো করার জন্য, শুধু দেখার জন্য, আর কিছু না। অ্যাকচুয়ালি কাজ হচ্ছে আপনার ব্রিজ, পোর্ট, ভিল্যান আর ফিল্টার, ব্রিজের মধ্যে এই 3টা কাজ। তার মধ্যে ব্রিজটা কিভাবে বানায় দেখানো হলো, পোর্ট কিভাবে কানেক্ট করে সেই বিষয়টাও আমি আপনাকে বললাম, ভিল্যান কিভাবে কাজ করে ব্রিজের উপর, আমি ব্রিজের উপর একটা ভিল্যান নিতে পারি, রিসিভ এবং সেন্ড।
আর ফিল্টার দিয়ে আমি কি করতে পারি, ব্রিজের কোনো পোর্টের মধ্যে যদি কোনো স্পেশাল রুলস দিতে চাই, যেমন আমি একটা রুলস দেখালাম যে আমি একটা পোর্ট দিয়ে ডিএসসিপি যেতে দিব না, সেইটা এরকম আরো অনেক রুলস করা যেতে পারে। আমি যদি মনে করি যে একটা পোর্ট দিয়ে কোনো ডিএনএস কাজ করবে না, সেক্ষেত্রে চেইনটা ফরওয়ার্ড আমি একটা নির্দিষ্ট পোর্টের উপর আমি দিলাম 3 নম্বর পোর্টের উপর কোনো ডিএনএস ওয়ার্ক করবে না। ডিএনএস ওয়ার্ক না করলে আপনি জানেন ব্রাউজ করতে পারবে না। আইপি প্রোটোকল, এটা আমি যদি আইপি ঠিক একইভাবে আইপিটা নিয়ে নেই, ডেস্টিনেশন হোস্ট সেম ভাবে সব আইপি 000 দিলেও হবে, 000.0 দিলেও হবে অ্যাকচুয়ালি। প্রোটোকল ডিএসসিপিটা কাজ করে কিসে, ইউডিপি 53 তে 53 নম্বর প্রোটোকলে কাজ করে। ডেস্টিনেশন যদি 53 দেই, ইউডিপি 53 নম্বর পোর্টে ডিএনএস ওয়ার্ক করে। অ্যাকশনে গিয়ে যদি আমি ড্রপ দিয়ে দেই, তাহলে আসলে এই পোর্ট দিয়ে কোনো ডিএনএসও ওয়ার্ক করবে না। তো এরকম কোনো স্পেশাল রুলস যদি আমি তার উপর প্রয়োগ করতে চাই, যে আমি তার 80 পোর্টটাকে আমি আসলে এই পোর্ট দিয়ে 80 পোর্ট আসলে আমি কাউকে ব্রাউজিং করতে দিব না, আমি যদি মনে করি ব্রাউজিং হয় 80 টিসিপি পোর্টে, 80 টিসিপি পোর্টে হয় ব্রাউজিং, আমি এরকম যদি রুলসটা করি, তাহলে সেই 80 পোর্ট অর্থাৎ এই পোর্ট দিয়ে কোনো কিছু ব্রাউজিংই করতে পারবে না। আমি আরো করতে পারি যে আমি ব্রাউজিং করতে দিব, কিন্তু এইচটিটিপি দিয়ে আসলে 80 পোর্ট দিয়ে যখন আমি ড্রপ করবো, তাহলে আসলে এইচটিটিপি তে হবে না, কিন্তু এইচটিটিপিএস এ কিন্তু যে কোনো পেজ ব্রাউজিং হবে। যেমন ধরেন যে গুগল বা ফেসবুক এগুলো কিন্তু এইচটিটিপিএস, তো এইচটিটিপিএস হলে কিন্তু ব্রাউজ হবে। 80 পোর্ট দিলে হবে শুধু এইচটিটিপি ব্লক হয়ে যাবে। আমি যদি এটা কমা দিয়ে 443 এরকম দিয়ে দেই, সম্ভবত 443 এখানে কাজ করে না এই ভার্সনে, ওকে অসুবিধা নাই। আমি যদি দুইটা পোর্টই বন্ধ করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, দুইটা পোর্ট আলাদা আলাদা ভাবে দুটো রুলস করতে হবে। আমি এটাকে যদি কপি নিয়ে নেই, ঠিক একইভাবে আমি ওই রুলসটাকে সিম্পলি কপি করেছি। এরকম যদি দুইটা রুল করে দেই, এরকম যদি দুইটা রুল সেট করে দেই, তাহলে আসলে এইচটিটিপি এইচটিটিপিএস দুইটার কোনোটা দিয়ে ব্রাউজ করতে পারবে না। একটা দিয়ে এইচটিটিপি, এই যে এটা দিয়ে এইচটিটিপি এবং এটা দিয়ে এইচটিটিপিএস, অর্থাৎ কোনো পেজই এই এই অবস্থায় 3 নম্বর পোর্টে যে কোনো পিসি কানেক্ট করলে কোনো পেজই ব্রাউজ হবে না। এই ধরনের একটা রুল আমরা কনফিগার করলাম। তো ব্রিজের মধ্যে আসলে এতটুকুই কনফিগার, আসলে আর খুব বেশি নাই। আর ব্রিজটা প্রয়োজন হয় অ্যাকচুয়ালি ডাটা টাটা এইসবের ক্ষেত্রেই, যখন আমরা লেয়ার 2 টানেলে কোনো ধরনের ডাটা করতে চাই, তখন ব্রিজটা বেশি প্রয়োজন হয়। অথবা কোনো একটা কর্পোরেট অফিসে যদি সুইচ না থাকে, অর্থাৎ কম পিসি থাকে, একটা রাউটারে অন্তত 5টা পোর্ট থাকেই, দেখা গেল তার ইউজার পিসি হচ্ছে 3টা, সেক্ষেত্রে সুইচ ব্যবহার না করে ব্রিজ করে আমরা 3টা পিসিকে সরাসরি 3টা পোর্ট থেকে কানেক্ট করে দিতে পারি। অথবা ল্যান্ড পোর্টে কিছু পিসি কানেক্ট আছে এবং ওই মাইক্রোটিকে যদি ওয়্যারলেস ল্যান্ড কার্ড থাকে, ওয়্যারলেস কনফিগার করা যায়। যেমন এই মাইক্রোটিকের সাথে ওয়্যারলেস ল্যান্ড কার্ড আছে দুইটা, একটা 2.4 গিগাহার্টজের, একটা 5 গিগাহার্টজের, দুইটা ল্যান্ড কার্ড আছে। সো এই ওয়্যারলেস দুইটাকে যদি আমি ওই ল্যানের পিসির সাথে একই ব্লকে রাখতে চাই, সেক্ষেত্রে আমি ওয়্যারলেসটাকেও ব্রিজে নিতে পারি। এই এই ধরনের কাজে আসলে আমরা ব্রিজটাকে, মাইক্রোটিকের ব্রিজটাকে ব্যবহার করে থাকি। সো মাইক্রোটিকের ব্রিজ নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলুন। পোর্টের জন্য শুধু স্যার মাত্র ব্রিজ করা হয়, হ্যাঁ, পোর্ট অ্যাকচুয়ালি পোর্টের জন্য ব্রিজ করা, অন্য কোনো কাজে না। আর কোনো কোশ্চেন? তাহলে আমরা শুধু পোর্টটা ক্রিয়েট করব, মানে ব্রিজটা ক্রিয়েট করব আর পোর্টের সাথে ট্যাগ করে দিব, ট্যাগ করে এতটুকুই দেবো, তো? জি। আর পোর্টের উপর কোনো ধরনের রুলস যদি প্রয়োগ করতে চাই, যে আমি ব্রিজের একটা পোর্ট দিয়ে, কারণ ব্রিজের 3টা পোর্ট যদি আমি ব্রিজ করি, তার মানে 3টা একই রকম আচরণ করবে, 3টাতে সেম ধরনের সবকিছু হবে। কিন্তু আমি চাচ্ছি একটা পোর্টে কিছু কাজ করবে না, ধরেন এইচটিটিপি কাজ করবে না, এইচটিটিপিএস কাজ করবে না, অথবা একটা পোর্ট দিয়ে ডিএসসিপি যাবে না, এরকম যদি কোনো কিছু প্রয়োজন হয়, তখন আমরা ফিল্টারটা ব্যবহার করে ব্রিজের উপরে আমরা আসলে কিছু রেস্ট্রিকশন দিতে পারি। ওকে, জি স্যার। সো এই মাইক্রোটিক যেটা আমরা দেখছি, এই মাইক্রোটিকের ইন্টারনেট আছে কিনা আমি আগে একটু চেক করে নেব। এই মাইক্রোটিক ইন্টারনেট আছে। আমি মাইক্রোটিক ইন্টারনেট কনফিগার, আমি আসলে জানি ইন্টারনেট আছে, আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমি পিং করলাম। এই যে ইন্টারনেট যা আছে, কারণ ইন্টারনেট থেকে আমি একটা আইপি পেয়েছি, কিভাবে নিয়েছি সেদিন আমি দেখিয়েছিলাম ডিএসসিপি ক্লায়েন্ট। আমার এখানে একটা ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করা আছে, যার কারণে আমার এখানে আমার বাসায় যে রাউটারটা ব্যবহার করা হয়, ওই রাউটারের পোর্ট থেকে আমি আসলে এই মাইক্রোটিকের ওয়ান পোর্টে কানেক্ট করেছি। সো ডিএসসিপি ক্লায়েন্টের কারণে আমার ওই ওয়্যারলেস রাউটার থেকে এখানে আসলে একটা আইপি আসতেছে অটোমেটিক্যালি। সো এপিসিতে ইন্টারনেট পাচ্ছে। আমরা যদি রাউটটা দেখি, বাই ডিফল্ট এখানে রাউট চলে আসছে, ওই আমার যে ডিভাইসটা ব্যবহার করা হয় এখানে, এখানে একটা নেটগিয়ারের রাউটার আছে, নেটগিয়ারের রাউটারের গেটওয়ের আইপিটা আসলে এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এখন আমরা যেটা দেখব,
কনফিগার পার্টে এনটিপি তে ইন্টারনেট লাগবে, যার কারণে আমি প্রথমেই ইন্টারনেটের বিষয়টা দেখলাম আর কি। সো আমি যদি এনটিপি মানে হচ্ছে টাইম সার্ভার। মাইক্রোটিক রাউটারের টাইম অটোমেটিক্যালি কনফিগার হয় যদি আপনার এনটিপি কনফিগার করা থাকে। আর যদি এনটিপি কনফিগার করা না থাকে তাহলে আসলে অটোমেটিক্যালি টাইম হবে না, আপনাকে টাইম সেট করে দিতে হবে। তো এনটিপি কনফিগার করার জন্য যেতে হয় সিস্টেম থেকে এসএনটিপি ক্লায়েন্ট। এনটিপি কনফিগার করার জন্য যেটা করতে হয় সিস্টেম থেকে এসএনটিপি ক্লায়েন্টে গিয়ে আপনাকে এটা এনাবল করে দিতে হবে। এনাবল করে দেওয়ার পর একটা এনটিপি সার্ভারের আইপি দিতে হবে যেখান থেকে আপনি টাইমটাকে নেবেন। আমরা বাই ডিফল্ট যেটা ব্যবহার করি টাইম ডট, এর আগেও আমি একদিন বলেছিলাম windows.com। time.windows.com এটা উইন্ডোজ এর টাইম সার্ভার। আমরা চাইলে এটাকে যদি কানেক্ট করি, আপনি দেখেন নিচের দিকে কিন্তু কোথাও কোনো কনফিগার কিছু পাওয়া যাচ্ছে না, তাই না? দেখেন কোথাও কিছু নাই। আমি যদি এটাকে অ্যাপ্লাই করে দেই, এটাকে মুছে দেই, এখানে আরেকটা কিছু দিয়ে দিই। এটা প্রবলেম হয়ে গেছে। এসএমটিপি ক্লায়েন্ট এনাবল করে দিলাম, time.windows.com। আর এখানেও একটা কিছু আমি দিতে পারি, bttool.org একটা সাইট আছে। এই যে দেখেন টাইম সার্ভারের সাথে অটোমেটিক সিঙ্ক করে নিয়েছে। অটোমেটিক্যালি এই আইপি গুলো টাইম সার্ভারের সাথে সিঙ্ক করে নেওয়ার পর কোন সার্ভারটা সিঙ্ক করছে, যে প্রথম 1 নাম্বার প্রাইমারি যে এনটিপি সার্ভারটা দিয়েছে, প্রাইমারি এনটিপি সার্ভারের সাথে সে সিঙ্ক করে নিয়েছে। এই যে প্রাইমারি এনটিপি সার্ভারের আইপিটা কত টাইম আগে, একটু আগে, কিছুক্ষণ আগে সেটা দেখাচ্ছে। আর কার সাথে কানেক্ট করছে এটা আসলে লাস্ট অ্যাডজাস্টমেন্ট, এই জিনিসটা আমিও ঠিক বুঝি না। এটা হচ্ছে টাইম সার্ভার যারা কনফিগার করে এনটিপি ওদের একটা অ্যাডজাস্টমেন্ট থাকে, অ্যাডজাস্টমেন্ট আইপি হচ্ছে এটা। এটা কনফিগার করার পর আসলে টাইম সার্ভার আমি নিজেও কখনো কনফিগার করিনি, এটা আসলে লিনাক্সের একটা পার্ট। লিনাক্সে যখন ক্লাস করে তখন টাইম সার্ভার নিয়ে অনেকে অনেক কিছু দেখে থাকে, তো ওইখান থেকে এটা করতে হয়। সো আমরা যেটা করতেছি মাইক্রোটিকটাকে শুধু টাইম সার্ভারের সাথে অ্যাডজাস্ট করে নিলাম, আমি টাইম সার্ভারের সাথে কানেক্ট করে নিয়েছি। এখন আমি যদি দেখি সিস্টেম থেকে ক্লক, আমার এটা টাইম ঠিক আছে কিনা, এখন দেখতেছি 22টা 4, হ্যাঁ 10টা 4 বাজে, মার্চ 14, 2021, হ্যাঁ ঠিক আছে, সবকিছু মিলে গেছে। টাইম জোন হচ্ছে এশিয়া ঢাকা, টাইম জোন অটো ডিটেক্ট, এটা টিক দেওয়ার কারণে আসলে এশিয়া ঢাকা চলে আসছে। আমি যদি টিক দেওয়ার না থাকতো প্রথমে তাহলে এশিয়া ঢাকা আসতো না, সেক্ষেত্রে আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হতো। যেহেতু অটো সিলেক্ট করে দেয়া টাইম জোন অটো ডিটেক্ট, কিভাবে অটো ডিটেক্ট করলো, কারণ হচ্ছে আমার এই পিসিতে একটা আইপি আছে, যে আইপিটা দিয়ে কিন্তু আসলে টাইম জোনটা সে অটো ডিটেক্ট করছে। আপনি দেখেন কিভাবে এটা কাজ করলো। আমি যদি এখানে একটা সাইট থেকে দেখি যে আমার এই পিসির আইপি কত, আমি যখন ব্রাউজিং করতে গেছি মাইক্রোটিক কিন্তু ওই আইপিটা পেয়ে গেছে। যদি এখানে একটা দেখি হোয়াট ইজ মাই আইপি, জাস্ট শুধু হোয়াট ইজ মাই আইপি একসাথে আমি দেখলাম। দেখেন এখানে আমার আমি আসলে কোন রিয়েল আইপির আন্ডারে আছে, আমি তো কোনো রিয়েল আইপির আন্ডারে মাস্কুলেট করা আছে, এই রিয়েল আইপিটার আন্ডারে মাস্কুলেট করা আছে। এই আইপিটার কারণে আমি আসলে এই আইপিটা দেখে ও আসলে বুঝতে পারছে যে এটা বাংলাদেশি আইপি, কারণ যে কোনো আইপি থেকে কিন্তু বোঝা যায় এটা কোন দেশি আইপি এবং এই আইপিটা কোথায় ব্যবহার হচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু ডিটেক্ট করা যায়। আমি যদি এটাকে আইপি লোকেশন বিষয়টা আপনাদেরকে একটু বুঝালে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যেটা অটো কাজ করলো কিভাবে। আইপি লোকেশন সাইটটা কোথায় গেল, এই যে আইপি লোকেশন। আমি যদি এই সাইটটাতে গিয়ে আইপিটা দেখি, দেখেন আমার আইপি লোকেশন কোথায়, বাংলাদেশ। তার মানে এই আইপিটা বাংলাদেশে ইউজ হচ্ছে, এটা কিন্তু ইন্টারনেট থেকে অটোমেটিক্যালি ট্র্যাক করা যাচ্ছে। এবং আইপিটা কোন আইএসপি সেটা কিন্তু বলছে, এক্সট বিডি, মানে এক্সট বনশ্রীতে, আমার বাসা আসলে বনশ্রীতে একটা আইএসপি আছে, নাম হচ্ছে এক্সট অনলাইন, এক্সট এর আইপি হচ্ছে এইটা। দেখেন এখানে কিন্তু একদম ল্যাটিটিউড লঙ্গিটিউড সহ বলে দিচ্ছে যে এই আইপিটা কোথায় ইউজ হচ্ছে। তার মানে যে কোনো একটা আইপি কিন্তু কোথায় ইউজ হচ্ছে এটা পরিষ্কার ইন্টারনেট থেকে চেক করে বের করা যায়। এই আইপিটা এই ল্যাটিটিউড লঙ্গিটিউড, এই ল্যাটিটিউড লঙ্গিটিউডটা যদি আমি maps.google.com এ দেই,
তাহলে অ্যাকচুয়ালি আমি যেখানে বসে আছি আমাকে সেই পয়েন্টটাই লোকেট করবে। সো আইপির লোকেশন বের করা খুব সহজ। আইপি দেখেই আইপিটা কোথায় ইউজ হচ্ছে, যা ল্যাটিটিউড লংটিটিউড সহ বলা যায়। এখান থেকেই আসলে মাইক্রোটিক ওই আইপিটা থেকেই এই টাইম জোন ডিটেক্ট দিয়ে বের করে ফেলেছে। এটা এশিয়া ঢাকা, এটা ঢাকাতে ইউজ করা হচ্ছে, এশিয়া মহাদেশের। এইভাবে টাইম জোনটাকে সে ডিটেক্ট করে এই টাইমটাকে আমার সেট করে দিয়েছে। সো এনটিপি সার্ভারের কাজ আসলে আর কিছুই না। এনটিপি সার্ভারটা দিয়ে আমরা আসলে মাইক্রোটিক রাউটারে টাইম সেট করতে পারি। টাইম সেট না করলে কি কি প্রবলেম হয় এর আগের দিন ক্লাসে আপনারা দেখেছেন। যদি আমরা কিউজ বানাই, টাইম বেস কিউ বানাই বা ডে ওয়ারি কিউ বানাই, যদি রাউটারের টাইম ঠিক না থাকে তাহলে এই কিউ গুলো সঠিক টাইমে ওয়ার্ক করবে না। উল্টোপাল্টা টাইম থাকলে উল্টোপাল্টা দিনে উল্টোপাল্টা টাইমে ওয়ার্ক করা শুরু করবে, যাতে ইউজার আসলে টাইমলি অ্যাক্সেসটা পাবে না বা একটা প্রবলেম তৈরি হবে। তো এনটিপি সার্ভার নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন নাই? জি, নাই। ওকে, দেন আমরা আসছি ভিল্যান কনফিগার। এখন বিষয়টা হলো ভিল্যান কি। ভিল্যান কনফিগারের প্রথমে যে মডিউলটা হচ্ছে ভিল্যান কি। আমি ভিল্যান কনফিগারের সময় বেসিক্যালি ধরে নেব আপনারা সবাই ভিল্যান সম্বন্ধে বেসিক একটা আইডিয়া আছেই। আমি শুধু রাউটারের ভিল্যান কনফিগারেশন পার্টটা দেখাবো। আর যদি ভিল্যান সম্বন্ধে জানতেই চান, ভিল্যানটা হচ্ছে ভার্চুয়াল ল্যান। ভার্চুয়াল ল্যান এই কারণে আমরা ব্যবহার করি, একটা সুইচে, আমি যদি সিম্পল ভাষায় বলি, বইয়ের ভাষায় যদি না বলি, একদম সিম্পলি বোঝানোর জন্য যদি বলি, যে একটা সুইচে 24টা পোর্ট আছে। 24টা পোর্ট কিন্তু সেম পোর্ট। অর্থাৎ আমি একটা আইপি ব্লক দিয়ে সুইচের যে পোর্টেই দুইটা পিসি লাগাই না কেন, যদি সেম ব্লকের আইপি হয় দুজন দুজনকে পিং করবে। কিন্তু এরকম হলো ফর সিকিউরিটি রিজন আমার অফিসে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে, একটা মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, একটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে, এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। আমি চাচ্ছি আমার এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করবে না, কিন্তু সুইচ তো আমার একটাই। যদি সেম সুইচ দিয়ে আমি এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টকে কনফিগার করাইতে না চাই, কিন্তু সুইচের ক্ষেত্রে বাই ডিফল্ট লেয়ার 2 সুইচের ক্ষেত্রে এটা তো পসিবল না, কারণ সুইচের সবগুলো পোর্টই সুইচিং পোর্ট, সেম ভাবে কাজ করবে। কিন্তু সুইচটাকে যদি আমি আলাদা আলাদা ভিলান পোর্টে কনফিগার করি, অর্থাৎ একটা থেকে আরেকটাকে যদি আলাদা আলাদা গ্রুপ ওয়ারি করি, সেম ভিলান গুলোই শুধু সেম ভিলানের সাথে কমিউনিকেট করতে পারবে, এনাদের ভিলান এই ভিলানের সাথে কমিউনিকেট করতে পারবে না। অ্যাকচুয়ালি সিকিউরিটি রিজনে ভিলান ব্যবহার করা হয়, আরো অনেক রিজন আছে। আরো অনেক রিজন বলতে আসলে অনেক ক্ষেত্রে পোর্ট এক্সটেন্ড করা যায় না, ভিলানের মাধ্যমে আমরা পোর্ট এক্সটেন্ড করতে পারি। সেই বিষয়গুলো কিভাবে আমরা একটু কনফিগার মডিউলে আসলে দেখতে পারবো। তো ভিলানের একটা স্ট্যান্ডার্ড রেশিও আছে। কিছুক্ষণ আগে আমাকে একটা কোশ্চেন করা হয়েছিল যে আসলে ভিলানের একটা রেঞ্জ কত। ভিলানের রেঞ্জ হচ্ছে 1 থেকে 4000 পর্যন্ত। 4000-এর কিছু বেশি, সেটা খুব বেশি না। তা আমি ধরে নিলাম 1 থেকে 4000 পর্যন্ত। এর মধ্যে কিছু ভিলান রিজার্ভ থাকে। কয়েকটা ভিলেন রিজার্ভ থাকে 1001 থেকে 1005 পর্যন্ত। এই ভিলেনগুলো রিজার্ভ থাকে, এই ভিলেনগুলো আমরা আসলে কোথাও ব্যবহার করতে পারি না। আর বাই ডিফল্ট যে কোনো ডিভাইসে বাই ডিফল্ট ভিলেন 1 অর্থাৎ 1 নাম্বার ভিলেনটা বাই ডিফল্ট অ্যাসাইন করা থাকে। এই ভিলেন 1 এর জন্য আসলে সব পোর্টকে রিসিভ করতে পারে। তো ভিলেন করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, মাইক্রোটিকের বাম পাশে একটা মেনু আছে ইন্টারফেসেস। আমি ইন্টারফেসেস এর মধ্যে আসবো। এখানে যেমন ইন্টারফেস আছে, ইথারনেট আছে, ইউআইপি, আইপি, জিআরই, ঠিক এই জায়গায় আছে ভিলেন। ভিলেন কনফিগার করতে হয় সবসময় একটা পোর্টের মাধ্যমে, যে কোনো একটা পোর্ট থেকে আসলে ভিলেন কনফিগার করতে হয়। অর্থাৎ আমার মাইক্রোটিক রাউটারের যে ইন্টারফেস গুলো আছে, আমি ধরে নিলাম ইথার 1 এর আন্ডারে একটা ভিলেন করতে পারি, অথবা ইথার 5 এর আন্ডারে আমি একটা ভিলেন করতে পারি, একটা ভিলেন করতে পারি, দুইটা ভিলেন করতে পারি, তিনটা ভিলেন করতে পারি, এইভাবে 4000 পর্যন্ত ভিলেন করতে পারি। সো ভিলেনে গিয়ে প্লাসে ক্লিক করে এই পেজটা পেয়েছি। এখানে একটা নেম তো যা ইচ্ছা তাই, আমি ভিলেনের নাম যা ইচ্ছা তাই করতে পারি। আমি ধরে নিলাম আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য ভিলেন করতেছি, অ্যাকাউন্টস লিখে দিলাম। এমটিইউ 1500 বাই ডিফল্ট যে কোনো ল্যান্ড কার্ডে 1500 থাকে, এমটিইউ 1500 থাকবে। এআরপি এনাবল। ভিলেন আইডি বাই ডিফল্ট 1 থাকে, আমি ভিলেন আইডিটাকে বানিয়ে দিলাম 50। এটা আমি আমার মতো করে নিলাম। কোন পোর্টের উপর? ইথার 5। অ্যাপ্লাই। ওকে, আমার আসলে ইথার 5 এর উপর ভিল্যানটা কনফিগার হয়ে গেছে। এখন আমি যদি ইথার 5 এর সাথে কোনো কেবল লাগাই, যেহেতু এটা একটা রাউটারে যখন কোনো ভিল্যান করা হয়, এটা বাই ডিফল্ট কিন্তু ট্যাগড মানে ট্রাঙ্ক পোর্ট। তো আমি এই 5 নাম্বার পোর্ট থেকে যখনই কোনো সুইচে কানেক্টিভিটি নেব, সেই সুইচের পোর্টটা অবশ্যই ট্রাঙ্ক হইতে হবে। ট্রাঙ্ক ছাড়া রাউটার থেকে আমরা কোনো ধরনের ভিল্যান পাস করতে পারি না। এটা শুধু মাইক্রোটিক রাউটারের ক্ষেত্রে যে বিষয়টা এমন তা না, এটা আপনি সিসকো বা জুনিপার যে কোনো ধরনের রাউটারের, যদি আপনি রাউটার পোর্টের সাথে কোনো ভিল্যান করেন, সেই ভিল্যানটা আসলে অবশ্যই সুইচে ট্রাঙ্ক পোর্ট দিয়ে রিসিভ করতে হবে।
মাইক্রোটিকের ক্ষেত্রে সরাসরি রাউটারের মধ্যে ভিল্যান অপশনটা আছে। সিসকোর ক্ষেত্রে সাব ইন্টারফেস করে করতে হয়, অন্যান্য ম্যাক্সিমাম রাউটারে সাব ইন্টারফেস করে করতে হয়। তো মাইক্রোটিকের ক্ষেত্রে সরাসরি আমরা ইথার পোর্টের সাথে ভিল্যানটাকে কনফিগার করে নেই। আমি চাইলে একই পোর্টে মাল্টিপল ভিল্যানও কনফিগার করতে পারি। অর্থাৎ আমি একটা ভিল্যান করছি 50, আমি আরেকটা ভিল্যান করতে পারি। যে মার্কেটিং এর জন্য আমি মার্কেটিং সংক্ষেপে মারি লিখলাম, আমি এটা কি করলাম 55, আমি 55 ইথার 5 এর আন্ডারে ভিল্যান করছি। দেখেন মার দিয়েও আমি কিন্তু ইথার 5 এর আন্ডারে ভিল্যান করে ফেলেছি। তার মানে আমার এখন একই পোর্টে দুইটা ভিল্যান আছে। দেখেন একই পোর্টে কিন্তু দুইটা ভিল্যান কনফিগার করা হয়েছে। আমি ইথার 5 থেকে সুইচের ট্রাঙ্ক পোর্টে নিয়ে এই ভিল্যান দুটো সুইচের ডাটাবেজে যদি আমি ইনেবল করে দেই, তাহলে ভিল্যান দুটো আমার সুইচে চলে যাবে। দেন সুইচের যে কোনো পোর্ট থেকে এক্সেস পোর্ট হিসেবে যদি হোস্টে দিয়ে এক্সেস পোর্ট হিসেবে বের করে নিতে পারি, অথবা যদি সুইচ থেকে আরেকটা সুইচের কানেক্টিভিটি হয়, তো সেক্ষেত্রেও ট্রাঙ্ক পোর্ট দিয়ে দুটো ভিল্যানই আমি ক্যারি করে লাস্ট পর্যন্ত নিয়ে যেতে পারি। ভিলানের লাইভ এক্সাম্পল আসলে আসলে আমার কাছে তো একটা রাউটার, আমি যদি ভিলানের লাইভ এক্সাম্পল আপনাকে দেখাই, সো আমি আপনাকে একটা রাউটার থেকে ভিলানের লাইভ এক্সাম্পল দেখাচ্ছি। একটা রানিং রাউটার থেকে আমি দেখাবো। এক মিনিট, আমি রাউটারটা একটু কানেক্ট হয়ে নেই। দেখেন এটা একটা লাইভ রাউটার, আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো? এটা একটা লাইভ রাউটার। এই রাউটারে বেশ কিছু ভিলান কনফিগার করা আছে। আমি যদি দেখাই, এই যে ভিলান গুলো কনফিগার করা আছে, দেখেন এখানে বেশ কিছু, যেগুলোর সামনে আর আছে সেই ভিলেন গুলো রানিং আছে। আর যেই দুটো ভিলেনের সামনে আর নাই, তার মানে এই ভিলেন দুটো রানিং নাই, এই ভিলেন দুটো আইডল অবস্থায় আছে, কোনো কারণে বানানো হয়েছে, এখন আইডল অবস্থায় আছে। আর যে ভিলেন গুলোর সামনে আর আছে সেই ভিলেন গুলো আসলে রানিং অবস্থায় আছে। এটা একটা লাইভ প্রোডাকশন রাউটার, যেটার মধ্যে ডাটা যাচ্ছে। দেখেন এখানে কিন্তু এমবি ডাটা যাচ্ছে। আমি যদি আপনাকে আরেকটু দেখাই, দেখেন এটাকে এই যে ইথার থ্রি পোর্টের উপর একটা নাম লেখা হয়েছে। ইন্টারফেসের নামটা যখন চেঞ্জ করে ফেলা হয় সেই নামই আসে। এখানে দেখেন ইন্টারফেসের নামটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে, ইচ্ছা করে চেঞ্জ করা হয়েছে, কোনো কারণে আমাদের বোঝার জন্যই করা হয়েছে। 1.ether3-4 নাম লেখা হয়েছে 3 নম্বর পোর্টটা। এখানে দেখেন 2 এর পরে 5, 3 নম্বর পোর্টটা নাই। এখানে 7 নম্বর পোর্টটাকে ইচ্ছা করে একটা কোনো কিছু লেখা হয়েছে। এখানে 4 নম্বর পোর্টটাকেও একটা নাম দেওয়া হয়েছে, 1 নম্বর পোর্টটাকেও নাম দেওয়া হয়েছে। 1 নম্বর পোর্টে বিটিসিএল এর কানেক্টিভিটি এসেছে, যার কারণে বিটিসিএল এর নাম দেওয়া হয়েছে। যখনই আমি ভিলান করব, ভিলানটা কোনো না কোনো একটা পোর্টের আন্ডারে হয়। এখানেও একটা পোর্টের আন্ডারে হচ্ছে, সেই পোর্টের নামটা এবং ভিলানের আইডি হচ্ছে 201। এরকম একটা ভিলান করা হয়েছে। দেখেন ভিলান দিয়ে ডাটাও যাচ্ছে এবং কানেক্টেডও আছে। এবং ইন্টারফেস আমি যদি বলি যে ইথারাইট এটার সাথে কানেক্টিভিটি আছে, আরো সহজে দেখাই, এই যে এটার সাথে কানেক্টিভিটি আছে, এটা না দেখলে বুঝতে পারবেন না ডিটেলসটা। এই যে কানেক্টিভিটি আছে, কানেক্টিভিটির আন্ডারে ভিলান গুলো আছে। এই পোর্টটা থেকে একটা সুইচ পোর্টে কানেক্ট হয়েছে, একটা সিসকো সুইচ পোর্টে কানেক্ট হয়েছে, যেটা ডাটাবেজে সব ভিলান গুলোকে অ্যালাউ করে নেওয়া হয়েছে। আর এই ভিলান গুলো দিয়ে ডাটা যাচ্ছে। আর ভিলানের আইপি বসানোর জন্য যেটা করতে হয়, ঠিক এই রাউটার থেকে যদি দেখাই, আইপি থেকে অ্যাড্রেস, আপনি দেখেন এই ভিলান পোর্টের উপর ডাটা বসানো আছে। এই যে দেখেন ওই ভিলান গুলোর উপর আইপি বসানো, এই যে ভিলান গুলোর উপর সবগুলোর উপর আইপি বসানো আছে। এক্স্যাক্টলি আমি যদি আমাদের রাউটারটাতে দেখাই, আমি যে ভিলান দুটো বানালাম, আমি যদি কোনো আইপি বসাতে চাই, আমি এখান থেকে একটা আইপি বসিয়ে নিতে পারি 6.5.1/24, যেটাই বসাই আমি। আমি চাইলে যখনই আমি ভিলান করলাম, ভিলান গুলো আমার চলে যাবে মার এবং অ্যাকাউন্টস, দুটো ভিলান আছে। আমি যদি অ্যাকাউন্ট ভিলানের উপর আইপিটা বসাই, অ্যাপ্লাই, ওকে, আমার ভিলানটা হয়ে গেল। দেখেন এই যে অ্যাকাউন্টস ভিলানের উপর আমি একটা আইপি বসিয়েছি। এখন ইথার 5 থেকে অ্যাকাউন্টস এর ভিলানের আইডিটা যদি সুইচ দিয়ে কনফিগার করে নিয়ে যাওয়া হয়, তাহলে আসলে এটা পসিবল। এখন অ্যাকাউন্টস ভিলানের ইউজার আসলে এখান থেকে ইউজ করতে পারবে। সো এইভাবে আসলে ভিলান গুলো কনফিগার করা হয় এবং ভিলান গুলো ওয়ার্ক করে। ভিলানের কাজই হচ্ছে ভার্চুয়াল ল্যান হিসেবে ওয়ার্ক করে। অ্যাকচুয়ালি যে বিষয়টা ফর সিকিউরিটি রিজন আসলে ভিলান করা হয়। ফর সিকিউরিটি রিজন কিন্তু এক ইউজারের ডাটা যেন আরেকজন দেখতে না পায়। অ্যাকচুয়ালি আমরা আইএসপির ক্ষেত্রে আমরা ফর সিকিউরিটি রিজনই ভিলান করে থাকি। আর
সময় পোর্ট কম থাকে, পোর্টের সুবিধার জন্য। পোর্ট কম থাকে বলতে আমার এখানে অনেকগুলো ইউজার আছে, আমি দেখা গেলো ইথার 5 থেকে ভিলেন করছি, ইথার 5 থেকে তো আমি 10টা ভিলেনও করতে পারি, ওইখানে যেমন 8-10টা ভিলেন করা আছে ওই রাউটার, যেটা লাইভ প্রোডাকশন রাউটার যেটা দেখলাম। তো অ্যাকচুয়ালি ভিলেন মানে একটা ইন্টারফেস। আমি যদি এখানে ভিলেন না করতে পারতাম তাহলে আমাকে প্রত্যেকটা ইন্টারফেসের উপর একটা করে আইপি বসাতে হতো। সম্ভব না একটা রাউটারে 24টা বা 50টা পোর্ট, কোন কোন রাউটারে একটা পোর্ট একটা স্যার কথা বোঝা যাচ্ছে 200 ভালো, ভিলেন কেটে থাকে, যাচ্ছে। ভিলেনের মধ্যে 200 খাই। এখন শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, আমি যদি একটা কোড টাইপের রাউটার দেখি, বড় কোনো আইএসপির কোড টাইপের যদি কোনো একটা রাউটার দেখি, আমি আপনাকে দেখাই একটু, আমি লগ ইন করে নেই। একটা পোর্টের আন্ডারে অনেক ভিলেন থাকতে পারে। এই রাউটারটা দেখেন, এখানে অনেক ভিলেন আছে, অনেক ভিলেন আছে, এবং দেখেন এই যে 200-250 এমবির উপরে, 500 এমবির উপরেও ডাটা যাচ্ছে। এটা কিন্তু একটা পোর্টের আন্ডারে এতগুলো ভিলেন আছে। সো আমার পক্ষে, আমরা যদি ভিলেন কনফিগার করা না যেত তাহলে আসলে আমার পক্ষে সম্ভব হতো না একটা পোর্টকে এতগুলো পোর্টে কনফিগার করা। অ্যাকচুয়ালি ভিলেন মানে তো একটা করে পোর্ট। আমি যখন ইথার 5 থেকে কানেক্টিভিটি নিচ্ছি একটা সুইচে, আমি সবগুলো ভিলেনকে সুইচে অ্যাক্সেস করে নিচ্ছি। আর এক একটা পোর্টে যখন আমি এক একটা আইপি দিচ্ছি, তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে প্রত্যেকটা ভিলেন একটা করে ভার্চুয়াল পোর্টের মতো কাজ করছে। সো ভিলেনের রিকোয়ারমেন্টটা এইখানে। ভিলেন নিয়ে আর কোনো কোশ্চেন? এখানে কি আপনি স্যার ওই বিভিন্ন মানে অনেকগুলো কোম্পানির ভিলেন কনফিগার করা মনে হয় না? মানে আপনি হ্যাঁ, যেটা রাউটার দেখেন অনেকগুলো কোম্পানির ভিলেনটা অনেকগুলো আসলে, হ্যাঁ হ্যাঁ, আমি যেটা দেখেছি সেখানে অনেকগুলো কোম্পানির জন্য রাউটার, ওটা একটা আইএসপির প্রোডাকশন রাউটার, ওটার মধ্যে একটা 17-18 জিবি ব্যান্ডউইথ ছিল, এটা ফিজিক্যাল অনেক বড় রাউটার। ফিজিক্যাল এক্সিস্টেন্সের উপর তো ডিপেন্ডেন্সি নাই আর কি এটা। না, ফিজিক্যাল এক্সটেন্স, এটা আসলে ফিজিক্যালি এক্সিস্ট করে না, এটা আসলে টোটালি লজিক্যাল, ভিলেনটা টোটালি লজিক্যাল। স্যার ভিলেন করানোর পরে কি যে সুইচের সাথে আমরা কানেক্ট করব ওই সুইচেও কি কনফিগার করতে হবে? হ্যাঁ, অবশ্যই সুইচে কনফিগার করতে হবে, সুইচে দুই ধরনের কনফিগার করতে হবে। সুইচের ডাটাবেজের মধ্যে ভিলেনটাকে প্রথমে অ্যালাউ করে নিতে হবে, ভিলেনের আইডিটাকে অ্যালাউ করে নিতে হবে, দেন এই ভিলেনটা সুইচের কোন পোর্টের সাথে কাজ করবে সেই পোর্টের সাথে ট্যাগ বা আনট্যাগ করে দিতে হবে। আমরা যদি কোনো আইএসপি থেকে ভিলেনের মাধ্যমে কানেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে কনফিগারটা কিরকম হবে? এখানে যেটা জি, আছে, আপনি তো ডিএসসিবি এর মাধ্যমে সেই আইপি পেয়েছেন, সেই ক্ষেত্রে কিভাবে একটু যদি দেখাতেন। সেই ক্ষেত্রে আমি আইএসপি থেকে যে কানেক্টিভিটিটা আমার এখানে আসবে, সেই সেই কানেক্টিভিটিটা অবশ্যই সে ট্রাঙ্ক পোর্ট থেকে দিবে যদি মাল্টিপল ভিলেন দেয়। আর যদি একটা ভিলেন দিয়ে আমাকে কানেক্টিভিটি করে তাহলে তো এক্সেস পোর্ট দিয়ে সে কানেক্ট করবে। এই বিষয়টা তো আপনারা ক্লিয়ার যে যখন অনেকগুলো ভিলেন একটা পোর্টের ভিতর দিয়ে যায় তখন সেই পোর্টটাকে করতে হয় ট্রাঙ্ক। আর যখন একটা ভিলেন একটা পোর্টের ভিতর দিয়ে যায় হোস্টের জন্য তখন সে সেটাকে বলে এক্সেস। সো যদি ট্রাঙ্ক পোর্ট হিসেবে আমার কাছে ভিলেন আসে তাহলে আমাকে ওই পোর্টের মাইক্রোটিকে যে পোর্টে আমি রিসিভ করবো সেই পোর্টের আন্ডারে যতগুলো ভিলেন আসছে সবগুলো ভিলেন বানিয়ে নিতে হবে, যেহেতু মাইক্রোটিকের পোর্ট বাই ডিফল্ট ট্রাঙ্ক। আর যদি সরাসরি আমার কাছে একটা ভিলেনই যদি আমার কাছে আসে তাহলে আমি মাইক্রোটিকের যে ইন্টারফেসের সাথে সুইচের ওই পোর্ট থেকে মাইক্রোটিকের যে ইন্টারফেসে কানেক্ট করব সেই ইন্টারফেসে আমি শুধুমাত্র আইপিটা বসিয়ে নেবো, সেক্ষেত্রে আমাকে কোনো ভিলেন রিসিভ করতে হবে না যদি এক্সেস পোর্টে আমাকে কানেক্টিভিটি দেয়। আমার কাছে মনে হয় বিষয়টা, না, আমার অ্যান্সারটা মনে হয় আপনার কাছে খুব মনোভূত হয়নি। এটা আসলে লাইভে আমি আমি আসলে চেষ্টা করতেছি মুকুল ভাইয়ের সাথে কথা বলে যে আপনাদের ক্লাস যখন শেষ হয়ে যাবে সব শেষে একটা আমরা ফিজিক্যাল ক্লাস করব। আমি এটা মুকুল ভাইয়ের সাথে খুব চেষ্টা করব, যদি একটা ফিজিক্যাল ক্লাস করা যায়, আমরা সবাই একদিন এক জায়গায় বসে জি স্যার, এটাও বলতে 2টা 3টা লাগছিলাম। রাউটার নিয়ে যদি এক জায়গায় ক্লাস করি তাহলে আপনাদের যে যে কোশ্চেনগুলো আসলে মানে অনলাইনে তো আসলে সব এত ক্লিয়ার করা যায় না, যে যে জিনিসগুলো আপনাদের ফুল ক্লিয়ার হবে না সেই জিনিসগুলো আমরা আসলে ক্লিয়ার করে দিব সেই দিন। ফুল একটা জি সেটআপ স্যার। দিলে মানে আইএসপি হ্যাঁ, একটা ফুল সেটআপই দিব, একটা একটা পিওর সেটআপই দিব আপনার সামনে। আমি একদম শেষ দিন আসলে এরকমটা চেষ্টা করব সামনাসামনি লাইভে। সো ভিলেন নিয়ে আর কোনো কোশ্চেন? সো ঠিক আছে, আমি ভিলেনের পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। বন্ডিং। বন্ডিংটা কেন প্রয়োজন হয়? বন্ডিংটা আমাদের এই কারণে প্রয়োজন হয়, ধরে নিলাম আমার এখানে 2টা পোর্ট আছে, এই পোর্টটা 1 জিবি, এই পোর্টটার যদি আমি স্ট্যাটাস দেখি, এই যে পোর্ট স্ট্যাটাস, এই যে স্ট্যাটাস,
এই পোর্টটা হচ্ছে 1 জিবির পোর্ট। আমার কোনো কারণে আমার যতগুলো পোর্ট আছে সবগুলোই কিন্তু 1 জিবির পোর্ট। আপনি দেখেন সবগুলোই কিন্তু 1 জিবি। এটা 100 এমবি কেন লেখা আছে? পোর্টটা 1 জিবির, 100 এমবি এই জন্য লেখা আছে 2 নম্বর পোর্ট থেকে আমার ল্যাপটপে যখন কানেক্ট হয়েছে, ল্যাপটপের ইন্টারফেসটা 100, যার কারণে এটা 100 এমবি পোর্ট আসছে। বাই ডিফল্ট যতগুলো পোর্ট আছে সবগুলো, এখানে কোনো কেবল কানেক্টেড নাই বলে এখানে কোনো পোর্টের আসলে নেগোশিয়েট কত লেখা নাই। তার মানে বিষয়টা দাঁড়ালো, আমি যখন পোর্টের সাথে সরাসরি কানেক্ট করি, কোনো একটা কেবল কানেক্ট করি, সেই পোর্টের স্পিড কত, মানে পোর্টটার সর্বোচ্চ ক্যাপাসিটি কত, সেই ক্যাপাসিটি কিন্তু এখানে দেখাবে। এখন আমার এটা গিগা পোর্ট, আমার অপর সাইডের ডিভাইসটা যদি 100 এমবির পোর্ট হয় তাহলে সেটাকে 100 দেখাবে, কিন্তু পোর্টটা আমার গিগা। এই রাউটারের মডেল অনুযায়ী, আমি যে রাউটারটা ব্যবহার করছি এই রাউটারের মডেল অনুযায়ী সবগুলো পোর্টই গিগা পোর্ট। ফিজিক্যাল পোর্ট যেগুলো, এই সবগুলো পোর্টই আসলে গিগা পোর্ট। আর 1 মিনিট, এই রাউটারের সবগুলো পোর্টই আসলে গিগা পোর্ট। তাহলে এখানে আমার 5টা পোর্ট আছে। আমি যদি ফিজিক্যাল পোর্ট গুলো শুধু দেখি, দেখেন 1 2 3 4 5, আরেকটা পোর্ট আছে এসএফপি পোর্ট আছে আমার এই রাউটারের সাথে একটা এসএফপি পোর্ট আছে। এসএফপিটাও গিগা পোর্ট, এসএফপিটা অ্যাকচুয়ালি গিগা পোর্ট। তো এই মুহূর্তে এসএফপি তে কোনো কেবল লাগানো নাই, যার কারণে আন্ডার। তো আমার সবগুলো পোর্টই হচ্ছে গিগা পোর্ট অ্যাকচুয়ালি। তো আমার প্রয়োজন হলো এরকম যে আমার ল্যানে আমার সবগুলো গিগাপোর্টের রাউটার, কিন্তু আমার ল্যানে একটা ইউজার আছে যাকে আমার ব্যান্ডউইথ দিতে হবে বা কোনো কারণে ক্যাপাসিটি দিতে হবে 1 জিবির বেশি, অর্থাৎ 1.5 জিবি ক্যাপাসিটি দিতে হবে। তাহলে তো এই রাউটারের কোনো পোর্টের সাথে কানেক্ট করে তাকে আসলে 1.5 জিবি ক্যাপাসিটি দেওয়া সম্ভব না, কারণ আমার পোর্টই হচ্ছে 1 জিবি। আমি যে পোর্ট থেকে কানেক্ট করি, 3 নম্বর পোর্ট থেকে আমি একটা ইউজার কানেক্ট করলাম, যে ইউজারকে দিতে হবে আমার 1.5 জিবি, কিন্তু 1.5 জিবি তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমার 3 নম্বর পোর্টটা হচ্ছে 1 জিবির পোর্ট। সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি দুটো পোর্ট মিলিয়ে একটা পোর্ট বানাতে পারি। অর্থাৎ আমি দুইটা পোর্ট থেকে 3 এবং 4 দুইটা পোর্ট থেকে কেবল নিয়ে গিয়ে আমি সুইচের দুইটা পোর্টে কানেক্টিভিটি করব। যেই দুইটা পোর্টকে সুইচের ক্ষেত্রে আমি করব পোর্ট চ্যানেলিং অথবা ইথার চ্যানেলিং। এটা আসলে সুইচের কনফিগারেশন পার্ট, যদিও সুইচটা আমার সিলেবাসে কভার করে না, যার কারণে সুইচের বিষয়টা আমি বলছি না। সুইচের ক্ষেত্রে পোর্ট চ্যানেলিং বা ইথার চ্যানেলিং করতে হবে। এবং মাইক্রোটিকের দিকে আপনাকে যেটা করতে হবে, যেহেতু আমরা মাইক্রোটিক কনফিগার করছি, মাইক্রোটিকের দিকের কনফিগার থেকে মাইক্রোটিকে পোর্ট দুইটার মধ্যে বন্ডিং করতে হবে। বন্ডিং করলে এইটার 1 জিবি এবং এটার 1 জিবি, এই 2 জিবি কিন্তু আমি পেয়ে যাব। আমি 3 এবং 4 আমি ব্রিজ থেকে বের করে দিই আসলে। এবার আমরা আসি, ব্রিজ থেকে বের করে দিলাম, এই যে 3 এবং 4, এই দুটো পোর্টের মধ্যে আমি বন্ডিং করব। বন্ডিং মানে হচ্ছে দুটো পোর্টকে আমি একটা পোর্টের মতো আচরণ করব, কিন্তু ফিজিক্যালি তো দুইটা পোর্ট, যার কারণে 3 এবং 4 দুইটা পোর্ট থেকেই কেবল লাগাতে হবে এবং দুইটা পোর্ট থেকে দুইটা কেবল চলে যাবে সুইচের দুইটা পোর্টে। সুইচের ওই দুইটা পোর্টের মধ্যে আমি যে কনফিগারটা করব সেটাকে হচ্ছে ইথার চ্যানেলিং করব অথবা পোর্ট চ্যানেলিং করব। দুটোই এলএসসিপি প্রোটোকল থেকে আসছে। সুইচের কনফিগার আপনারা যারা জানেন তারা আপনাদের এলএসসিপি সম্বন্ধে আপনাদের নলেজ আছে। সুইচের ক্ষেত্রে এলএসসিপি দিয়ে হয় ইথার চ্যানেলিং নয়তো পোর্ট চ্যানেলিং করব। আর মাইক্রোটিকের দিকে দুইটা পোর্টের মধ্যে করব বন্ডিং। বন্ডিংটা সিম্পল, আমি বন্ডিং এর মধ্যে যাব, বন্ডিং এ প্লাস ক্লিক করে বন্ডিং এর একটা নাম দিতে পারি, অথবা নাম না দিলে যেটা লেখা আছে সেটাই। বন্ডিং, কি প্রবলেম হলো, ক্যানট নিউ ইন্টারফেস স্লেভ মোড। আচ্ছা, পোর্ট গুলো স্লেভ মোডে আছে, আমি একটু দেখে নিই। স্লেভ মোডে তো নাই, তাহলে বন্ডিং কাজ করছে না কেন? সমস্ত ভার্সনের জন্য বন্ডিং কাজ করছে না। বন্ডিং, ও আচ্ছা আচ্ছা, বন্ডিং এর ক্ষেত্রে বন্ডিং এর একটা নাম দিব, নাম দেওয়ার পর MTU 1500, আমার বাই ডিফল্ট ইন্টারফেস কিন্তু 1500, যার কারণে বাই ডিফল্ট 1500 আসতেছে। এই দেখেন ইন্টারফেসের MTU, ইন্টারফেসটা তো ফিজিক্যাল, আর বাকি আমরা যা কনফিগার করতেছি ভিল্যান বন্ডিং এগুলো কিন্তু সব লজিক্যাল। যেহেতু ইন্টারফেস 1500, MTU 1500, যার কারণে আমি যখন বন্ডিং কনফিগার করতে যাচ্ছি বাই ডিফল্ট 1500 আসছে। আমরা এটা চেঞ্জ করতে পারি, আমি চাইলে লিখে দিতে পারি। বন্ডিং এর ক্ষেত্রে আমি যেহেতু 3 আর 4 দুইটা পোর্ট নিয়ে করব, আমি ইথার 3 এবং ইথার 4 এই দুটো পোর্ট নিয়ে আসলে আমি বন্ডিং করতে চাচ্ছি। এখানে কিছু অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদমের মধ্যে আমরা ব্যালেন্স আরআরটাই আসলে সব ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এক একটা অ্যালগোরিদমের আসলে এক একটা মিনিং আছে, অ্যালগোরিদমের নাম দিয়ে আমরা গুগলে সার্চ দিলে মিনিংটা পেয়ে যাব। ব্যালেন্স আরআর মানে হচ্ছে দুইটা পোর্ট দিয়ে সমান সমান ডাটা যাবে। আমি যখন দুইটা পোর্টের মধ্যে বন্ডিং করব, অ্যাকচুয়ালি এই দুইটা পোর্ট
দিয়ে সমান সমান ডাটা মানে যদি 500 MB ডাটা যায় তাহলে একটা পোর্ট দিয়ে 250 MB যাবে, আরেকটা পোর্ট দিয়ে 250 MB যাবে। যদি 1 GB ডাটা যায় বন্ডিং এর ভিতর দিয়ে তাহলে একটা পোর্ট দিয়ে 500 MB যাবে, আরেকটা পোর্ট দিয়ে 500 MB যাবে। ব্যালেন্সার সবচেয়ে ভালো এবং ভালো কাজ করে। যেমন ব্যালেন্স এক্সর, আমি ব্যালেন্স এক্সরটা করছিলাম একবার। ব্যালেন্স এক্সর মানে একটা দিয়ে যা যাবে আরেকটা দিয়ে তার হাফ যাবে। যদি একটা দিয়ে 1 GB যায়, যদি টোটাল 1500 MB ডাটা যায়, একটা দিয়ে যাবে 1 GB, আরেকটা দিয়ে যাবে 500। এটা হচ্ছে ব্যালেন্স এক্সর। এরকম এক একটা অ্যালগরিদমের এক একটা মিনিং আছে। অ্যাক্টিভ ব্যাকআপ, অ্যাক্টিভ ব্যাকআপ মানে একটা পোর্ট দিয়ে প্রথমে ডাটা যাবে, যদি ওই পোর্টের ক্যাপাসিটি ফুল হয়ে যায় দেন সেকেন্ড পোর্ট দিয়ে ডাটা যাবে, এরকম আর কি। এটার এক একটার এক একটা মিনিং আছে। তো আমরা সবসময় ব্যালেন্স আরারটাই ব্যবহার করে থাকি, সমান সমান দিয়ে থাকি। এটা অবশ্যই লেয়ার 2 মোডে কাজ করবে। অ্যাপ্লাই, ওকে, আমার যে বন্ডিং একটা ইন্টারফেস ক্রিয়েট হয়ে গেছে। এখন এখন এটা স্যার মানে বন্ডিং এর ফ্যাসিলিটিটা একটু জানা বলবেন স্যার। ফ্যাসিলিটিটা হচ্ছে আমার এখানে প্রত্যেকটা পোর্ট 1G, 1 গিগার বেশি নাই। প্রত্যেকটা পোর্ট দিয়ে আমি 1G ডাটা ট্রান্সফার করতে পারি। কিন্তু আমার কাছে একটা ক্লায়েন্ট চাচ্ছে যাকে 1.5 GB ডাটা ক্যাপাসিটি প্রোভাইড করতে হবে, মানে 1.5G। কিন্তু আমার পোর্ট গুলো তো সব 1G, 1Gর বেশি তো আমি আর কোনো ডাটা ট্রান্সফার করতে পারছি না, কারণ আমার ক্যাপাসিটি অনুসারে আমার কাছে যে হার্ডওয়্যারটা আছে এটার প্রত্যেকটা পোর্ট 1G। এখন কোশ্চেন আসতে পারে যে 10G তো পাওয়া, হ্যাঁ 10G সেটা করতে গেলে তো আমার এই রাউটারটা চেঞ্জ করতে হবে, এই রাউটারে তো আর হচ্ছে না। এখন ইনস্ট্যান্ট আমি রাউটার চেঞ্জ করতে পারছি না, সেক্ষেত্রে আমি কি করব, আমার একটা পোর্ট 3 নাম্বার পোর্ট 1G, 4 নাম্বার পোর্ট 1G, আমি চাচ্ছি দুইটা পোর্ট মিলায়ে 1.5G ডাটা আমি ইউজারকে দিব। সেই ক্ষেত্রে আমি পারি, যেহেতু দুটো পোর্ট মিলায় 2G, তো দুটো পোর্ট মিলায় যদি 2 GB আমি ডাটা অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে দুটো পোর্টের মধ্যে আমরা একটা কমিউনিকেশন করতে হবে, যেটাকে আমরা বলছি বন্ডিং। সেই ক্ষেত্রে রাউটারের দিকে দুটো পোর্টকে আমরা বন্ডিং করব। আর যে সুইচে দুটো পোর্ট থেকে কেবল যে সুইচে যাবে সেখানেও তো দুটো পোর্টকে এক জায়গায় হইতে হবে, তা নাহলে তো 1.5 GB ডাটা যাবে না। সেক্ষেত্রে সুইচের সাথে সাইডে যে কনফিগারটা হয় সেটাকে আমরা বলতেছি পোর্ট চ্যানেলিং বা ইথার চ্যানেলিং। ইথার চ্যানেলিং আলাদা ধরনের কনফিগার, পোর্ট চ্যানেলিং আলাদা ধরনের কনফিগার। দুইটার মধ্যে যে কোনো এক ধরনের কাজ করলেই সুইচের দিকে আসলে বন্ডিং এর সাথে ডাটা যাবে সুইচের দিকে। সো বন্ডিং করার জন্য আমরা কি করলাম, বন্ডিং করার যদি জন্য 802.AD আমরা সিলেক্ট করতাম সেক্ষেত্রে কি হইতো? আসলে এই অ্যালগরিদম গুলো ওইভাবে বলতে পারা আমার জন্য একটু মুশকিল। আপনি একটু গুগলে সার্চ দিলে আপনি আসলে পেয়ে যাবেন। এখানে অনেকগুলো আছে, তার মধ্যে 802.AD এরকম একটা বিষয় আছে। অ্যাকচুয়ালি এগুলোর মিনিং হচ্ছে এরকম যে কোন পোর্ট দিয়ে কতটুকু ডাটা যাবে, কোন পোর্টে কতটুকু রেশিওতে ডাটা যাবে, সেই জন্যই হচ্ছে এই মুডটা। ব্যালেন্সারের মানে হচ্ছে 3 এবং 4 নাম্বার দুটোতে সমান সমান ডাটা যাবে। যদি 500 MB ডাটা যায় 3-এ যাবে 250 MB, 4-এ যাবে 250 MB। যদি 1 GB ডাটা যায় টোটাল বন্ডিং দিয়ে তাহলে 3-এ যাবে 500 MB, 4-এ যাবে 500 MB। আর এখানে যে মোড গুলো আছে ব্যালেন্স এক্সর, ব্যালেন্স এক্সরের মিনিংটা কি, ব্যালেন্স যদি 1 GB ডাটা যায় তাহলে 3 নাম্বার দিয়ে যাবে 750, আর 4 নাম্বার পোর্ট দিয়ে যাবে বাকিটা মানে 250। এটা হচ্ছে ব্যালেন্স এক্সরের পদ্ধতি। ব্যালেন্স এক্সর আর কি হবে, যদি 1500 MB ডাটা যায় 3 নাম্বার দিয়ে যাবে 1 GB, 4 নাম্বার দিয়ে যাবে 500। এটা হচ্ছে ব্যালেন্স এক্সরের কাজ। এখন আপনি যেটা বলছেন 802.3AD, এইটার মিনিংটা হয়তো এরকমই কিছু একটা হবে যে 3 নাম্বার পোর্ট দিয়ে হয়তো 1/3 যাবে, 4 নাম্বার পোর্ট দিয়ে হয়তো বেশি যাবে, এরকম। বিষয়টা হচ্ছে যে কোন পোর্ট দিয়ে কতটুকু ডাটা যাবে, যে রেশিওটা, এটার জন্যই আসলে এই রুলস গুলো। এগুলা এক একটা এক এক ধরনের অ্যালগরিদম। আচ্ছা, ব্যাপারটা কি আরেকটা কি ভেন্ডর ডিপেন্ডেন্সি আছে, যেমন আরেক সাইডে কি ভেন্ডর ডিভাইস না, বসাচ্ছি কোনো ভেন্ডর ডিপেন্ডেন্সি নাই, তবে আমি আরেক সাইডে যে সুইচে নিব বা আরেকটা যে রাউটারে নিব, এক এক রাউটারে এক এক টাইপের কনফিগার আছে। মাইক্রোটিকের দিকে যেটা বন্ডিং, এটা যদি আমি কোনো সিসকো সুইচে নিতে যাই সেক্ষেত্রে আমাকে ইথার চ্যানেলিং করতে হয় সিসকো সুইচে যদি নেই। আর যদি আমি আরেকটা মাইক্রোটিকে নেই সেক্ষেত্রে ওই মাইক্রোটিকে আমি বন্ডিং করে নিয়ে রিসিভ করে নিব। আর যদি এটা আমি এখান থেকে এই কনফিগারটা আমি জুনিপারের কোনো সুইচে নেই সেক্ষেত্রে পোর্ট চ্যানেলিং করতে হয়। এই জন্য আমি কনফিগার দুটো আপনাকে বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই অ্যালগরিদম গুলো নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। ওই অ্যালগরিদম গুলোর মানে হচ্ছে কোন পোর্ট দিয়ে কত পার্সেন্ট ডাটা যাবে। ব্যালেন্স আরার মানে হচ্ছে এই পোর্ট দিয়ে 50%, এই পোর্ট দিয়ে 50% যাবে। ব্যালেন্স এক্সর মানে 3 নাম্বার প্রথম পোর্টটা দিয়ে 75%, পরের পোর্টটা দিয়ে 25%। এরকম ব্যালেন্স 802AD এটারও একটা মিনিং আছে, হয়তো বা ইথার 3 দিয়ে যাবে 40%, ইথার 4 দিয়ে যাবে 60%, এরকম একটা বিষয় আছে। এটার মানে এইটাই, এইগুলোর মানে হচ্ছে কোন পোর্ট দিয়ে কত পার্সেন্ট রেশিওতে ডাটা যাবে সেইটাই। আসলে আমরা যখন আইএসপি রেগুলার সার্ভিস দিতে যাই তখন আমাদের পোর্ট অ্যাগ্রিগেশন নিয়ে খুব স্ট্রাগল করতে হয়। এলএসিপি টা সহজে আপ হতেই চায় না, তো তখন আমাদের এলএসসিপি আসলে বিষয়টা হচ্ছে এগুলো তো আমরা লজিক্যালি কনফিগার বোঝার জন্য আমাদেরকে এগুলো করতে হয়। অ্যাকচুয়ালি আমিও তো আইএসপি তে আছি, আমিও যখন কাজ করতে চাই আমি কখনো এলএসসিপি করতে চাই না, কারণ এলএসসিপি মানে একটা ভেজাল। এলএসসিপি মানে আমি যখন যত ভালো ডিভাইসই আমি এলএসসিপি করি না কেন, চলতে চলতে হঠাৎ করে ডাটা যায় না।
কেন ডাটা যায় না কোনো কারণ নাই, সবগুলোকে রিস্টার্ট দিয়ে দিলে আবার ডাটা যাচ্ছে। তো এলএসসিপি বা আপনি বন্ডিং যেটাই বলেন, এগুলোর মধ্যে আসলে ট্রাবল হয়, এগুলো আসলে লাইভে রিয়েল লাইফে আসলে কেউই করতে চায় না। একদম খুব বাধ্য না হইলে বা লিমিটেড টাইমের জন্য, আমার এখন দরকার হয়ে পড়ছে এই মুহূর্তে আমার রাউটার নাই, একদিনের জন্য চালাতে হবে, তখন আপনি কি করবেন? তখন তো বন্ডিং করা ছাড়া আপনার উপায় নাই, এই জন্যই আপনাকে এটা জানতে হবে। এক্স্যাক্টলি। আপনি যদি মনে করেন যে বন্ডিং দিয়ে আমি মাসের পর মাস বছরের পর বছর চালাবো, তাহলে হবে না, আপনি এটা পারবেন না। এগুলো হচ্ছে লিমিটেড টাইম সেট আপ। আমার এই মুহূর্তে রাউটার নাই, আরেকটা 10G পোর্টের রাউটার কিনতে আমার সময় লাগবে। তো এই মুহূর্তে আমি কি করবো? এই মুহূর্তে আমি দুটো পোর্টের মধ্যে বন্ডিং করে দিয়ে আমি চালিয়ে দিলাম। আমি জানি এটা কালকে গিয়ে আবার প্রবলেম করবে, কালকে গিয়ে এটা দিয়ে ডাটা যাবে না, আবার এটা আমাকে বন্ধ করতে হবে, রিসেট করতে হবে বা রিকনফিগার করতে হবে। বন্ডিং এ এই সমস্যা কেউ তুলতে পারবে না, এটা এটা রেগুলার কেস। আপনি যদি সুইচে যান, সুইচে যদি ইথার চ্যানেল করেন, একই প্রবলেম হবে, চলতে চলতে হঠাৎ করে ডাটা যাবে না। আরেকটা বড় বিষয় হচ্ছে আপনার যে লিঙ্ক গুলো আছে, দুটো লিঙ্ক আপনি সুইচে নিয়ে গেলেন, দুটো পোর্টের মধ্যে ইথার চ্যানেল করলেন। মেইন প্রবলেমটা হচ্ছে কোন লিঙ্কটা আপ কোন লিঙ্কটা ডাউন মনিটর করবেন কিভাবে? আপনি যখন ইথার চ্যানেল করবেন, ইথার চ্যানেলের উপর তো আইপি নিয়েছেন, সো আপনি তো কোন লিঙ্কটা আপ কোন লিঙ্কটা ডাউন মনিটর করতে পারছেন না। এখানে কি এসএফপি পাওয়ার দেখা যায় না? পাওয়ার আরএক্সটিএক্স দেখা যায় না? না, বন্ডিং এর ক্ষেত্রে দেখা যায় না। যদি এসএফপি পোর্ট যেটা আছে মাইক্রোকে, সেই ক্ষেত্রে দেখা যায়, সেটাতে দেখা যায়। এসএফপি সেটা দেখা লাগালে যায়। হ্যাঁ সেটাতে দেখা যায়, অটোমেটিক্যালি পাওয়ার চলে আসে। আর সুইচে তো এসএফপি পোর্ট থাকলে আপনি পাওয়ার দেখতে পারবেন। যে অপটিক্যাল পোর্ট থাকে। তাহলে স্যার বন্ডিংটা তাহলে সচরাচর ব্যবহার করা হয় না। ব্যবহার করা হয় ওই যে শর্ট টাইমের জন্য, Short বন্ডিংটা time। অ্যাকচুয়ালি ব্যবহার করা শর্ট টাইমের জন্য। কিন্তু আপনি এখন কনফিগার করলেন চলবে। এনটিটিএন গুলোর সাথে তো আপনাদের যে কানেক্টিভিটি আসবে, ওখানে তো অনেক ইয়ে আছে দেখি, আমরা তো অনেক অ্যাগ্রিগেশন করি, পোর্ট অ্যাগ্রিগেশন করি আইএসপি গুলোর সাথে। হ্যাঁ, পোর্ট এগ্রিগেশন কখনো কখনো করি, কিছু কিছু ডিভাইসের জন্য করি। যেমন এনটিটিএন এর ক্ষেত্রে আমরা যখন সিডব্লিউডিএম ব্যবহার করি, তখন পোর্ট এগ্রিগেশন বা ইথার চ্যানেলিং আমরা করি, সেই ক্ষেত্রে এটা কাজ করে। সিডব্লিউডিএম এর কিন্তু টেকনোলজি ভিন্ন, এটা কম্বাইনার ওয়েভলেন্থ টেকনোলজি, তাই না? ওই টেকনোলজি কিন্তু ভিন্ন। আর এটা কিন্তু আমরা রাউটারের ক্ষেত্রে দেখাচ্ছি, এটা টেকনোলজি কিন্তু ভিন্ন, দুইটা কিন্তু সেম না। যখনই আমরা কম্বাইনারের কোনো মানে সিডব্লিউডিএম বা ডিডব্লিউডিএম দিয়ে করি, তখন কিন্তু আসলে আমাদের ইথার চ্যানেল বা পোর্ট চ্যানেলিং কোনো প্রবলেম করে না। বাট রাউটারের সাথে যখন আপনি বন্ডিং করতে যাবেন, তখন এটা নিয়ে আসলে প্রবলেমের কোনো সীমা থাকে না, শেষ নাই, এটা আসলে সমাধান হয় না। আর যখন আমরা সুইচ টু সুইচ করি, অর্থাৎ যখন সিডব্লিউডিএম বা ডিডব্লিউডিএম দিয়ে ইথার চ্যানেলিং করি একটা সুইচ থেকে আরেকটা সুইচে, তখনকার বিষয়টা ভিন্ন হয় কিন্তু, তখন কিন্তু এটা ওয়ার্ক করবে। আর রাউটার থেকে যখন আমি দিব, তখনকার বিষয়টা কিন্তু ভিন্ন, দুটো কিন্তু তখন স্টেবল হয়, মানে এনটিটিএন এর সাথে যেন স্টেবল থাকে। একসাথে ওয়ার্ক আমরা করবে তো না। অনেক দিই আইএসপি দেরকে এরকম অ্যাগ্রিগেট করে পোর্ট। হ্যাঁ, ওই যে ওখানে সিডব্লিউডিএম দিয়ে করা থাকে, এই কারণে ওটা কাজ করে। আচ্ছা আচ্ছা, সিডব্লিউডিএম ডিভাইসটা আসলে পোর্ট চ্যানেলিং না, ইথার চ্যানেলিং এর জন্যই মেক করা। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওকে, তো বন্ডিং এর কনফিগার আসলে এতটুকুই। আপনি বন্ডিং নেবেন, বন্ডিংটা কেন নিব? আমরা বন্ডিংটা নিব এই জন্য, দুটো পোর্টের ব্যান্ডউইথটাকে এক জায়গায় করবো, সেই জন্য আমরা আসলে বন্ডিংটাকে ব্যবহার করব। আর বন্ডিংটার অপর এন্ডে আপনার সুইচে অবশ্যই ইথার চ্যানেল করে নিতে হবে। আর বন্ডিং কনফিগারেশনের ওয়েটা হচ্ছে, আপনি বন্ডিং এ যাবেন, বন্ডিং এর একটা নাম দিবেন, বন্ডিং এর মধ্যে কোন কোন পোর্টের মধ্যে বন্ডিং করতে যাচ্ছেন সেই দুটো পোর্ট, আর বন্ডিং এর একটা মোড সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ কোন পোর্ট দিয়ে কত পার্সেন্ট রেশিওতে ডাটা যাবে সেটা অ্যাপ্লাই। ওকে, কাজ শেষ, আপনার বন্ডিং হয়ে গেছে রাউটারের দিকে। আর আইপি যেটা বসাবেন, কারণ দুটো পোর্টের মধ্যে তো আপনি একটা পোর্টের মতো আপনি লজিক্যালি তো আসলে একটা পোর্ট বানানো হয়ে গেছে, সো এটার উপর একটা আইপি দিতে হবে। আইপি দেওয়ার জন্য ঠিক একইভাবে আইপি দিবেন, ওই যে বন্ডিং যেটা সেটা সিলেক্ট করে দিবেন, আইপিটা বসানোর পর অ্যাপ্লাই ওকে, আইপিটা পেয়ে যাবে। অপর এন্ডে যে ডিভাইস থেকে আপনি রিসিভ করবেন, সুইচে রিসিভ করলে সুইচ, সুইচের যদি 10G পোর্ট থেকে 10G পোর্ট থেকে ক্লায়েন্টের রাউটারে আপ করে দিবেন, এবং এই ব্লকেরই আরেকটা আইপি আপনি নিয়ে নেবেন, যাতে আপনি আসলে বন্ডিং থেকে অ্যাক্সেসটা পেয়ে যান সেই জন্য। সো বন্ডিং এর কোনো কোশ্চেন? স্যার এটা অফিসে তো বন্ডিংটা হচ্ছে আপনি আইএসপির দিক থেকে বললেন, যদি আমার অফিসে যদি এরকম কানেক্টিভিটি আসে সেই ক্ষেত্রে আমি কিভাবে নিব আবার একটু যদি বলেন। আচ্ছা, বন্ডিংটা অফিসে কোনো কাজ আছে কিনা, মানে ক্লায়েন্ট ইন্ডে এই ধরনের কোনো বন্ডিং এর কোনো ফ্যাসিলিটিস আছে অ্যাকচুয়ালি কিনা? ক্লায়েন্ট ইন্ডে বন্ডিং এর কাজ নাই, এটা আসলে সার্ভিস প্রোভাইডার, আমরা আইএসপি তে যারা জব করেন তাদের ক্ষেত্রে বন্ডিং এর কাজ আছে। আচ্ছা, ক্লায়েন্ট ইন্ডে বন্ডিং এর কোনো কাজই নেই, এটা হচ্ছে শুধুমাত্র সার্ভিস প্রোভাইডারের জন্য। বন্ডিংটাকে রাউটার থেকে নামিয়ে সুইচে তো আমি দুটো পোর্ট দিয়ে এগ্রিগেট করে একসাথে জয়েন করেই ফেলবো, দেন আমার ক্লায়েন্ট সাইডে আর কোনো কাজ নাই। ক্লায়েন্টকে তো আমি দুটো পোর্ট দুটো ফাইবার দিয়ে আসলে ক্লায়েন্টকে কানেক্ট করতে পারবো না, এটা আমার জন্য কস্ট ইফেক্টিভ হবে না। সো ক্লায়েন্টের জন্য তো আমি 10G কোনো না কোনো জায়গা থেকে নিয়ে যাবো, বাট যে রাউটার থেকে আমি সার্ভিস দিচ্ছি ওই রাউটারে যদি দুইটা পোর্টে ক্যাপাসিটি না কুলায় বা ওভার ক্যাপাসিটির প্রয়োজন হয়, তখন দুটো পোর্টকে একসাথে বন্ডিং করে নেবো। কর্পোরেটের ক্ষেত্রে বন্ডিং এর কোনো কাজ নাই।
দুটো 10G পোর্ট আপনার বর্নিং এখানে করা লাগে আমাদের না কখনো? 10G 20G 30G হ্যাঁ করা করা লাগে লাগে না? 10G, হ্যাঁ 10G পোর্ট করার জন্য অনেক সময় বার্নিং করা লাগে, প্রয়োজন হয়। তখন তো আপনার সেম ওয়েতেই করেন, রাইট? সেম ওইটাই করি আমরা, যেমন আমারই যেমন একটা করা আছে 4টা 10G পোর্ট মিলে 40G ডাটা পাঠানো আছে, 40G। 40G করা আছে। তো 40G যদি আমি ল্যান্ড কার্ড কিনতে যাই, 40G ল্যান্ড কার্ডের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা হচ্ছে ডুয়েল, মানে আমরা এসএফপি তে জানি ফাইবারের একটা কোর ব্যবহার হয়, একটা কোর দিয়ে ফাইবার কাজ করে, কিন্তু 40G তে কিন্তু সিঙ্গেল করে কোনো ফাইবার এসএফপি হয় না, ডুয়েল কোর। ডুয়েল কোর হয়। তো ডুয়েল কোর আমি যদি এখান থেকে ধরেন যে আমার আমার অফিস হচ্ছে বনানী, বনানী থেকে আমি উত্তরা পর্যন্ত যদি 2টা কোর নিয়ে যেতে যাই কি পরিমাণ কস্ট হবে, একটা কোরই যেখানে পাওয়া যায় না সেখানে 2টা কোর যদি আমি উত্তরা পর্যন্ত নিতে যাই তাহলে 70-80 হাজার টাকা কস্টিং আমার পড়ে যাবে। এই কস্টটা কমানোর জন্যই একটা কোরের ভিতর দিয়ে যখন